আমরা তাহলে একটু অ্যাসাইনমেন্ট গুলো চেক করে এরপরে ক্লাস শুরু করব। স্যার একটা কথা বলতাম, আমি একটু প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ, বল। আমি ওই গত রোববার স্যার কোনো ক্লাস হয়েছিল, আমি মানে ওদিন চেষ্টা করছিলাম, আমি হ্যাঁ, পাইনি। ক্লাস হয়েছে তো। স্যার ওই আমি ক্লাসের লিঙ্কটা পাবো একটু? আমি ব্যস্ত ছিলাম সেজন্য। সেম সেম লিঙ্কে তো দেওয়া হচ্ছে সব ক্লাস। এই যে 27 তারিখের ক্লাস, আপনাদের যে লিঙ্কটা লিঙ্কটা ফিচার লিঙ্ক, এই লিঙ্কেই তো দেওয়া হচ্ছে। আমি আমি আপনাদের ওয়েবসাইট ঢুকে অনেক চেষ্টা করছি, পাইনি সেটা। ওয়েবসাইটটা সমস্যা হচ্ছে, আমার নিজেরই এক ওয়েবসাইটে অ্যাক্সেস এখন আসে নাই, বুঝতে তাহলে পারছেন, এই সেজন্য লিঙ্কে, ম্যানুয়াল। হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্কে ঢুকে আমি নিয়ে আসবো, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই লিঙ্কে কিন্তু শুধু গত ক্লাসের ভিডিও না, আরো দুটা ভিডিও ছিল, আরো 1 ঘন্টার ক্লাস ছিল, সবাই দেখতে পেয়েছেন তো? জি স্যার। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, স্যার কারণ ওটাও ক্লাসের অংশ। স্যার 1 ঘন্টার ক্লাস কি এক্সট্রা ওটা রেকর্ডেড হ্যাঁ, ওটা ছিল? রেকর্ডেড ছিল, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ওটা আমি আপনাদের ওই যে ড্রাইভ লিংকে আমি দিয়ে দিয়েছি, ওটা চেক করার কথা। ঠিক আছে। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। বলে ফেলেন। ভাইয়া আপনি যে রেকর্ডেড ভিডিওগুলা দিয়েছিলেন, একটা ভিডিও তার মধ্যে ভাইয়া কিছু কিছু অংশ মানে আপনার কথা ক্লিয়ার না, একদম শোনা যায় না। সেম প্রবলেম আর কেউ পেয়েছেন? একটু মানে ওই যে কিছুক্ষণ পরে চলার পরে কি অল্প কিছু সময়ের জন্য দেখা যেতে আবার একটু ইয়ে হয়ে যায়, আমি একটু টেনে দিলাম আবার দেখলাম যে আবার ঠিক হয়ে গেছে, এরকম একটু আমি লক্ষ্য করছি। ভাইয়া ওটা হলো, ভাইয়া মানে সব ভিডিও ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কিছু অংশ যখন ইম্পর্টেন্ট একটা টপিক বোঝাইতেছেন এটা সেটা, তখন ভাইয়া মানে চলে যায়, সাউন্ড মানে অনেক কমে যায়, মানে শোনা যায় না কথাগুলা, মানে এটা বারে বারে রিপিট হয়েছে ভিডিওতে। শুধু স্যার ওই একটা ভিডিওতে, আর অন্যগুলাতে ঠিক আছে স্যার। অন্য সবগুলো ভিডিও ভাইয়া ঠিক আছে, শুধু এই ভিডিওটাতেই মানে এমন ছিল, বারে বারে সেম প্রবলেম হয়েছে। কত নম্বর ভিডিওটা? এটা এটা কি একটু মেবি রেফারেন্স দিতে পারবেন? স্যার মনে হয় 3 নাম্বার, এটা মানে লাস্টেরটা মেবি স্যার। ভাইয়া এটা ফার্স্ট যে ভিডিওটা রেকর্ডেড ভিডিও ওইটাতে যখন কিনা একটা টপিক আপনি বোঝাচ্ছিলেন তখন এই সমস্যাটা হচ্ছিল। এই যে রেকর্ড ভিডিও 01, এটা? জি ভাইয়া সেটাই। 3 নাম্বার ক্লাসের লাস্ট ভিডিওটা মনে হয় স্যার, এটা যতটুকু। ভাইয়া আমাদের যে মানে এক্সট্রা করে ভিডিওটা দিচ্ছেন 35 মিনিটের ভিডিও, ওটা। তাই না? আচ্ছা, এটাই আমাকে এটাই এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আচ্ছা আমাকে তাহলে একটু হেল্প করেন, সেটা হলো যে তাহলে আমি আবার নতুন করে ভিডিও মেক করতে হবে এই ভিডিওটা। আপনারা এক কাজ করেন, তাহলে এই ভিডিওর কোন কোন পয়েন্টে ধরেন একটু মিনিটটা কি লেখা আছে যে স্যার ভাইয়া এই মিনিটের মধ্যেই রাখো, সমস্যাটা আসে, তাহলে আমার জন্য একটু সুবিধা হতো আর কি। তাহলে আমি ভেরিফাই করে যদি মনে হয় যে আমি ভয়েস ওভার দিয়ে ঠিক করে নিতে পারবো, তাহলে ভয়েস ওভার দিয়ে দিলাম। আর যদি আসসালামু ভয়েস ওভার আলাইকুম দিয়ে না সবাই। হয়, তাহলে আবার নতুন করে ভিডিও রেকর্ড করতে হবে আর কি। একটু চেক করে আমাকে একটু দেখান, হ্যাঁ? আচ্ছা, ভাইয়া এইভাবে তো লেখা নাই। সমস্যা নেই, তাহলে একটু কষ্ট করে আমাকে তাহলে এটাতে একটু হেল্প করেন, হ্যাঁ? এভাবে আমাকে একটু করে দেন। মানে এখনই করতে হবে বিষয়টা এরকম না, ক্লাস করেন, ক্লাস করার পরে একটু, আপনি তো ভিডিওটা ক্লাস করেছেন না, একটা আইডিয়া তো আছে যে কোন পয়েন্টে আপনার প্রবলেমটা শুরু হয়েছে, তো ওইখান থেকে আপনি জাস্ট আমাকে একটু হেল্প করিয়েন। পুরো ভিডিওটা তো আমার পক্ষে রিভিউ করাটা এখন টাইম শিডিউলের একটু সমস্যা আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, রেকর্ড ভিডিওতে যেটা ছিল সেটা হলো যে আমরা এই যে নিউজ পোর্টালের থিম কাস্টমাইজ, এটা না সরি, এই যে এটা ওয়ার্ডপ্রেস কমেন্ট ইউজার টুল সেটিংস, এই জিনিসগুলো দেখেছিলাম যে একটা ওয়ার্ডপ্রেসের যদি ইউজার অ্যাড করতে হয় বা কমেন্ট মনিটর করতে হয়, অন্যান্য টুলস গুলো সম্পর্কে জানতে হয়, কি কি বিষয় আছে সেগুলা। আর দ্বিতীয়টা হলো হাউ টু ইনক্রিজ ওয়ার্ডপ্রেস মিডিয়া ফাইল সাইজ, দুটোটা ফাইলই খুবই ইম্পর্টেন্ট। তো চলুন আমি একটু ব্রিফ করি। যদি আমি একটা ইয়াতে চলে যাই, সবাই মিউট হয়ে যান, আমি ক্লাস শুরু করলাম। আমি তো যাই না, ভালো খবর, তাহলে খুব ভালো খবর, আমি যাই। আচ্ছা, দেখি আজকে ক্লাস শেষে আপনাদের থেকে একজন সিআর দেওয়া যায় কিনা, তাহলে মনে হয় সবার জন্য সুন্দর হবে।
ক্লাস শেষে কেউ একজন মনে করে দিন। আচ্ছা। উম, তো গত ক্লাসে আমরা এই যে পোস্ট করেছিলাম, তাই না? আবার এখান থেকে যদি একটু যাই, এই যে একটা পোস্ট করেছিলাম, যে পোস্টটা আমরা একটু বেশি সময় লাগেনি, খুব অল্প সময় পোস্টটা করে ফেলেছিলাম। যেখানে আমরা কিছু কন্টেন্ট দিয়েছি, কন্টেন্টের মধ্যে একটা ফিচার ইমেজ দিয়েছি, হেডলাইন দিয়েছি এবং পোস্টটা করে দিয়েছি। ঠিক আছে? তো এতটুকুই কি পোস্টের কাজ? আসলে কি পোস্ট আর কিছু নাই? পোস্টের ভিতরে আরো অনেক কিছু আছে। ঠিক আছে? কারণটা হলো, একটা পোস্ট হলো আপনার এক প্রকার মনের ভাষার প্রকাশ, তাই না? যখন এত সুন্দর ভয়েস ওভার ছিল না, এত লাইভ ইয়া ছিল না, ইকোসিস্টেমটা ছিল না, তখন কিন্তু এই পোস্ট মানে এই ব্লগিং এর মাধ্যমে মানুষ তাদের কি করতো, ভাব প্রকাশ করতো। তো এই পোস্টের মাধ্যমে শুধু যে আপনি কন্টেন্ট প্রোভাইড করতে পারবেন তা নয়, আরো অনেক ধরনের শর্টকাট কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল, যদি আমি আজকে আরেকটা কন্টেন্ট নেই, আমি এখানে গেলাম। ওকে, তো ধরেন একটা হেডলাইন আছে, হেডলাইনের পরে একটা তারা একটা কি দিয়েছে, একটা শর্ট ডেসক্রিপশন দিয়েছে। এরপরে তারা একটা ইমেজ দিয়েছে, ইমেজের মধ্যে কিন্তু দেখেন তারা একটা ক্যাপশন দিয়েছে, তাই না? এর পাশাপাশি আপনি এখান থেকে কিন্তু তাদের আরো অনেক কন্টেন্ট দেখতে পাচ্ছেন, কন্টেন্ট গুলোকে তারা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে। তো এখানে তো খুবই কমই কাজ করেছে, বাট আরো অনেক টুলস আছে যেগুলোকে আপনি চাইলে ইউজ করতে পারেন। তো চলেন আমি যদি এখন একটা অ্যাড নিউ পোস্টে যাই, সেখানে ধরেন আমি অ্যাজ এ হেডলাইন হিসেবে এটাকে ব্যবহার করলাম। এই যে আমার এখানে হেডলাইন লাগবে, আমি এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে আমার এই যে সাব হেডলাইন, এটা কিন্তু আমাদের কি সাব হেডলাইন। আমি এখন গত ক্লাসে এইভাবে নর্মালি লিখে দিয়েছি, কিন্তু এখন আমার সাব হেডলাইন দরকার। আমি এখন এটাকে সিলেক্ট করে সাব হেডলাইনে কনভার্ট করতে হলে, যখন আমি সিলেক্ট করলাম দেখেন উপরে কিছু টুলস আসছে, তাই না? এই টুলস গুলোর মধ্যে এই টুলসটা কি, এই টুলসটা হলো অ্যালাইনমেন্ট। আপনি যদি আপনার কন্টেন্টটাকে রাইট অ্যালাইন লেফট অ্যালাইন করতে চান, সেটা আপনাকে এখানে করতে দিবে। এরপরে এই কন্টেন্ট হলো বোল্ড করবেন কিনা, লেখাটাকে মোটা দাগে লিখবেন কিনা। আমার কাছে মনে হচ্ছে না মোটা দাগে দরকার নাই। লেখাটাকে বাঁকা করবেন কিনা, লাগলে বাঁকা করবেন, না হলে আদারওয়াইজ আপনার দরকার নাই। এরপরে লিঙ্ক করবেন কিনা, দ্যাট মিনস আপনার এই লিঙ্কটাতে আপনি অন্য কোথাও ট্রান্সফার করবেন কিনা, তাই না? অ্যাঙ্কর করা, ওই যে মনে আছে না অ্যাঙ্কর কিভাবে করে, সেই অ্যাঙ্করটা করবেন কিনা। তো এটা যদি করতে চান করতে পারেন। ফুটনোট আছে, হাইলাইট আছে। ফুটনোটটা কি জিনিস? ফুটনোটটা হলো আমাদের ওই যে যখন আমি ফুটনোট দিব, তখন আমাদের কি হবে, ওই যে কন্টেন্টটা আমাদের কি করতে পারবো, আরো ভাবে বিস্তরভাবে পড়তে পারবো। এটাকে মূলত কি বলে, ফুটনোট বলে। তো আমাদের ফুটনোট আপাতত লাগতেছে না, তো আমরা এখন এই ফুটনোটটা দিব কিনা এটা অপশন এখানে আছে। হুম, ওকে, ঠিক আছে। ফুটনোট হলো আমরা ওই যে বইয়ের মধ্যে অনেক ধরনের টিকা পড়ি না, ধরেন একটা বইয়ের একটা কথা গেল, যে কথাটা হয়তো বা পাঠ মনে করলেন, যে লেখক মনে করলো যে এই বইয়ের লেখাটা কি শ্রোতারা নাও বুঝতে পারে, তখন তিনি কি করলো, ওই 1 2 দিয়ে বইয়ের নিচ দিয়ে পরে বুঝিয়ে দিল যে এই কথাটা দ্বারা এত উদ্দেশ্য। অনেক সময় রেফারেন্সটা এইভাবে দেওয়া হয়ে থাকে, সেটা আপনি করতে পারেন। হাইলাইট মানে কি, ওই যে মার্কার কালির লেখার সিস্টেমটা আপনি করতে পারেন। ইনলাইন কোড, আপনার যদি মনে হয় যে আমি আসলে এই যে ওয়ার্ডপ্রেসের যে ইন্টারফেসটা আছে সেটাতে আমি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না, মানে আপনি আসলে আপনার মন খুলে কি করতে পারতেছেন না, এডিটিং করতে পারতেছেন না, তাহলে আপনি এখানে কি করবেন, ইনলাইন কোডে গিয়ে আপনি এখন ইনলাইন কোড সিস্টেমে রাখতে পারেন। ঠিক আছে? এই যে ইনলাইন কোড। ওকে, আচ্ছা, না সরি, ইনলাইন কোড সিস্টেমটা হলো
আমরা যখন কোনো ব্লক পড়তে যাই তখন ওই ব্লকটা পড়তে গেলে অনেক সময় দেখবেন যে কোডিং কিছু ইরর বা ফিক্সিং করে, তাই না? ধরেন আমি এখানে একটা দিলাম যে HTML অ্যাঙ্কর ট্যাগ, আমি এটা একটা কি এটার উপর একটা ব্লক পড়তে চাই। যখন আমি এটা লিখলাম তখন অনেকগুলো ওয়েবসাইট আসলো, আমি একটা ওয়েবসাইটে ভিজিট করলাম। যখন আমি ভিজিট করলাম তখন দেখেন এই যে পুরো কন্টেন্টের মাঝখানে একটা কি একটা কোডিং এনভায়রনমেন্টের মাধ্যমে একটা লেখাকে বা একটা কোডকে সে প্রেজেন্ট করেছে যে এটি কি আমাদের, ধরে নেন যে আমাদের এই কোডটা, যেমন এই যে এখানে পুরো কন্টেন্টটার মধ্যে এই যে এই কন্টেন্টটা একটা ডিফারেন্ট ভাইব দিচ্ছে, এই যে অ্যাঙ্কর ট্যাগ। তো এগুলোকে বলা হয় ইনলাইন কোড, মানে হচ্ছে যে কি আমার পেজের মধ্যে ইনলাইন ধরনের একটা কোড ব্যবহার করা হচ্ছে। এরপর আছে ইনলাইন ইমেজ, মানে হলো আমার কন্টেন্টের মধ্যে একটা ইমেজকে ব্যবহার করে ফেলা। নর্মালি তো আমরা কি করি, ইমেজ ব্যবহার করতে হলে একটা নতুন জায়গায় গিয়ে পরে ইমেজটাকে ইউজ করি, সাধারণত এরকম ভাবেই তো আমরা ব্যবহার করি। বাট ইনলাইন ইমেজটা ওইরকম ভাবে রিয়াক্ট করে, আপনি চাইলে ওইভাবে ইউজ করতে পারছেন। এরপর কি আছে, এরপর দেখেন আরো অনেক কিছু আছে, কিবোর্ড ইনপুট আছে, ঠিক আছে? এরপরে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি এটা ল্যাঙ্গুয়েজের ইয়াও দিতে পারেন, ওকে, যেটা কোন ল্যাঙ্গুয়েজের লেখা বা এই জিনিসগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এরপরে স্ট্রাইক থ্রু, আমাদের লেখাগুলোকে আপনি যেভাবে কেটে দিতে পারেন। পরবর্তীতে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট, মানে হলো ওই যে আমাদের যে স্কয়ার, পরবর্তীতে যে রসায়নের যে বিভিন্ন ধরনের ফর্মুলা লিখতে গেলে যেমন কিছু ওয়ার্ড উপরে নিচে করতে হয় না, ওই ফর্মুলাগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনি এখান থেকে কাজ করতে পারেন। এছাড়া আরো আছে কপি পেস্ট ডিলেট, আপনি এখান থেকে আরো অনেকগুলো ফরম্যাটে দেখতে পারেন। এই যে এডিটেড HTML এ যদি মনে হয় যে আমার এখানে এডিট আসলে পারফেক্ট মনে হচ্ছে না, আমি আরো এডিট করতে চাই, এই জিনিসগুলো এখানে আছে। ঠিক আছে, উপরে দেখেন কপি কাট ডুপ্লিকেট অনেক কিছু আছে। এখন আসেন আমাদের মেইন জিনিসটা, ভাই আমার তো এটা হেডলাইনে কনভার্ট করা দরকার ছিল, এটা তো আসলে আমাদের প্যারাগ্রাফে হয়ে গেছে, আমার হেডিং এ কনভার্ট করা দরকার। তখন কি করবেন, এই যে প্রথম যে অপশনটা আছে সেখানে ক্লিক করে এই যে দেখেন এখানে অপশনের অভাব নেই, এখানে অনেকগুলো অপশন আছে, সেগুলোকে ব্যবহার করতে পারেন। হেডিং, এখানে যখন আমি হেডিং এ কনভার্ট করলাম, এই যে এটা এখন হেডিং হয়ে গেছে, বলতেছে কি এটা একটা H2 আকারে হয়েছে। আমার মনে হয় আমি যদি H1 দিতাম তাহলে H1 তার মানে এটার সাথে পারফেক্ট, এটার সাথে কম্প্যাটেবল হয়ে যেত। তো আমি এখানে H2 আছে, আমি এখানে H3 দিলাম। এরপর আমার কাছে মনে হলো যে S3 দেওয়া ভালো, ঠিক আছে, আবার এটাকে একটু ইয়াও করে দেই। ঠিক আছে, এই যে H2 প্লাস আমি একটা ইয়াও করে দিলাম, ইতালিক করে দিলাম। তার মানে আমি চাইলে কন্টেন্ট মডিফাই করতে পারি। আর কি কি মডিফাই করতে পারি আমরা যদি চাই, ধরেন আমি সেম কন্টেন্টটাকে আমি আরেকবার একটু পেস্ট করলাম। ধরেন এখানে আমি এটাকে আর কি কি নিতে পারি, হেডিং আছে, লিস্ট আইটেম আছে। ধরেন আপনি এখানে লিস্ট 1 লিস্ট 2 এরকম করে আপনি লিস্টিং করতে যাচ্ছেন, সেটা আপনি এখান থেকে করতে পারেন। কোড কোড করতে পারেন, ধরেন এই যে এই কথাটা কে বলেছেন, আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন। তো আমি যদি এটাকে এখন কোড হিসেবে বলি, এই যে কোড, ঠিক আছে, এটা যে কোড হিসেবে চলে আসছে, ওকে। এছাড়া আরো কি কি আছে, ওই যে এটাকে অ্যাজ এ কোড হিসেবে দেখাতে চাইলে, এটাকে কলাম হিসেবে দেখাতে চাইলে, কলাম কি জিনিস, কলাম মানে হলো আপনার যদি এরকম কোনো ইকোসিস্টেম দরকার পড়ে যে আপনার আসলে দুই লেখার দুই পাশে, ধরেন আমি এখানে এই যে প্লাসে ক্লিক করে উম, আরে এই যে এটাকে কলাম সৃষ্টি করে, মানে কলাম জিনিসটা হলো আপনি তাদের ফরম্যাটকে ব্যবহার করে আপনি এখানে অনেক ধরনের কি করতে পারেন, এই যে কলাম সিস্টেম তৈরি করতে পারেন, ওকে। গ্রুপ কলাম তৈরি করতে পারেন এখান থেকে। আপনার আরো অনেক ধরনের কাজ আছে, আপনি সেগুলো করতে পারেন, বাট এগুলো আমাদের এতটা ম্যাটারই না, আমরা এখন এই জিনিসগুলোকে এত বেশি ব্যবহার করি না। পরবর্তীতে আরো কি কি আছে, কোড আছে, ডিটেলস আছে, গ্রুপ আছে, প্রি ফরম্যাটেড আছে, পুল কোড আছে। প্রি ফরম্যাটেড কি যে এই জিনিসটা হলো এই যেভাবে আপনাকে অ্যালাইন করে রাখবে, ওকে। আচ্ছা, এই কন্টেন্ট একবারেই আনইউজেবল হয়ে গেছে, আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিই। এই যে কলাম হিসেবে চেঞ্জ হয়েছে। তো যদি আমাদের এই কলামটা দরকার নেই আপাতত, আমরা এখান থেকে এটাকে এই যে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। আরে তুই ভালোই ঝামেলা করতেছে। হুম, এরপর আমরা এখান থেকে আরো কি কি ইউজ করতে পারি সেম লেখাটার উপরে,
আর অনেক কিছু অ্যাপ্লিকেবল করতে পারি, যেমন এখানে ভার্স হিসেবে দিতে পারি, পুল কোড দিতে পারি, এই যে পুল কোড মানে কোডের আরেকটা ভার্সন আর কি। ওকে, কে কে বলেছে এই কথাটা? বললাম যে চিফ অ্যাডভাইজার। কে বলেছেন? আমাদের ইউনুস স্যার। এই যে, তাহলে এইভাবেও আমরা কন্টেন্টকে মেক করতে পারি। তো আমার এটা এখন লাগতেছে না, আমি এখন এটা কি করলাম, আমি এটাকে ডিলিট করতে চাই। আমি পুরো কন্টেন্টকে ধরলাম, ডিলিট বাটনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তার মানে এখান থেকে আমি কিছু মেজরিটি একটা কন্টেন্টকে চেঞ্জ করতে পারি। এরপরে দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় আমি আসি কিভাবে। ধরেন আমার এই জায়গাটা কিছুই নেই, এখন আমি নিচে যাব কিভাবে? নিচে যাওয়ার জন্য আপনি জাস্ট খালি নিচে একটু ক্লিক করলেই চলে আসবে। ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করতে পারেন, অথবা আপনি ইন্টার প্রেস করলেও চলে আসবে। ধরেন এই কন্টেন্টটা নাই, আপনি ইন্টার প্রেস করেন, নিচে এই যে চলে আসতেছে নতুন আরেকটা ব্লক। এখন এই ব্লকের ভিতর আপনি কি কি অ্যাড করতে চান, এটারও কিন্তু আলাদা একটা ইয়ে আছে, কি আছে, ধরেন একটা খাজানা আছে। যেমন আপনি এই যে ব্লক ইনসার্টার, বা অথবা আপনি এখানেও ক্লিক করেন, এটা একটু খুবই অল্প পরিসরে আসে, মানে এটা হলো মিনি ব্লক বা মিনি ইয়া আসে। তো আপনি যদি এখানে ব্রাউজারে দেন, এই যে এখান থেকে আসলে আসল খাজানাটা বের হয়। এই যে দেখেন কয় ধরনের টেক্সটের উপর আপনি কয় ধরনের কাজ করতে পারেন সেটা আছে। মিডিয়া কয় ধরনের আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। কয় ধরনের ডিজাইন ফরম্যাট আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। কয় ধরনের উইজেটস পাওয়া যায়। দেখেন প্রচুর অ্যালাইনমেন্টস আছে যেগুলোর মাধ্যমে আপনি আসলে কি করতে পারেন, আপনার ওয়েবসাইটের একটা ব্লগের যা যা দরকার আপনি সেগুলো করতে পারেন। ধরুন আমি পাশাপাশি ব্লগের পাশাপাশি এখন ইউটিউব করি। এখন ইউটিউবের ভিডিও আমি এখানে রেফারেন্স হিসেবে দিতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে ইউটিউব ভিডিওতে আমি এখানে নিয়ে আসবো। সে আমাকে বলতেছে এখন ইউটিউবের কি করেন, ওই যে ইউআরএলটা আমাকে দেন। তো আমি এখন ইউটিউবে চলে গেলাম, সার্চ করলাম হলো ইউটিউব। ওকে, এখান থেকে আমি ধরেন ইউআরএল এর কোনো একটা ভিডিও নিয়ে আসলাম। ওকে, ধরেন 20 মিনিট টাইমার। তো এই কন্টেন্টটাকে আমি কপি করলাম, কপি করে এখন আমি কি করলাম, এই যে কপি করে আমাদের ডিজাইনের এই পার্টটাতে আমি দিয়ে দিলাম। এই যে এখন যদি আমি ইমবেড করি, সে এখন আমার এই কন্টেন্টটা নিয়ে আসছে। এখন আমার এই যে এখান থেকে সুন্দর, বিষয়টা বুঝতে পারছি? তো এইভাবে আমরা কিন্তু চাইলে কাজ করতে পারি। টুইটার এমবেড করতে পারি, নর্মাল আদার্স কিছু এমবেড করতে চাইলে সেটা করতে পারি। ওয়ার্ডপ্রেস এমবেড করতে পারি, স্পটিফাই এমবেড করতে পারি। এখান থেকে এই যে দেখেন এমবেডিং যত রকমের ফিচার্স আছে সেই ফিচারগুলোকে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এই বর্ষের থিম ক্যাটাগরি যদি কোনো ফিচার আমার ইউজ করতে হয় সেটা কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারি। ঠিক আছে, তার মানে এই যে দেখেন আমাদের এখানে টোটাল অনেক ধরনের কন্টেন্ট আছে যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ধর আমার এখানে একটা ইমেজ দরকার, আমি এখন এই যে এখানে ইমেজ ক্লিক করলাম, ইমেজ চলে আসলো। আমি এখানে মিডিয়া লাইব্রেরিতে গিয়ে আমি একটা ইমেজ চুজ করে আমি এখন সিলেক্ট করে ইমেজ চলে আসলো। আরো কি কি আনতে পারি, ইমেজের বাহিরে অডিও প্লেয়ার আনতে পারি। আপনি যদি এখান থেকে কোনো একটা অডিও প্লেয়ার ইউজ করতে চান, আপনি এখানে ধরেন কোনো একটা অডিও প্লেয়ার ইউজ করবেন। আমি এখানে ডাউনলোডে গিয়ে দেখি তো কোনো মিউজিক পাওয়া যায় কিনা। এই যে একটা বিডি ন্যাশনাল অ্যান্থেম পাওয়া গেছে। এই যে অডিও প্লেয়ার দিয়ে দিলাম, অডিও প্লেয়ারটা আপনি কিন্তু এখানে চাইলে ইউজ করতে পারেন। আপনার মনে হচ্ছে একটা বাটন দেওয়া দরকার, আপনি এই যে বাটনে ক্লিক করলেন, বাটন চলে আসছে। বাটনে এখন কি লিখে সার্চ করলে এখন বাটনটা আসবে, সেই জিনিসগুলো আপনারা এখান থেকে কি করতে পারেন, ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে বাটনে গিয়ে আমি এখন লিখলাম যে গো টু ফেসবুক। ঠিক আছে, এটা হলো বাটনের ভিতরগত লেখা। এখন বাটনে ক্লিক করলে তো মানুষ যাবে নাকি? তার আগে এই যে বাটনের মধ্যে আরো ফিচার আছে। বাটনটা কি লেফট অ্যালাইন হবে, নাকি সেন্টার অ্যালাইন হবে, নাকি রাইট অ্যালাইন হবে, নাকি স্পেস বিটুইন অ্যালাইন হবে, সেটাও কিন্তু এখান থেকে আপনি চাইলে ডিসাইড করতে পারতেছেন। এরপরে আমার বাটনটা যদি আসলে একটু বড় জায়গার মধ্যে হইতো তাহলে এটা কোথায় হইতো? তখন আমার আসলে জায়গাটা ছোট, সেজন্য আমরা আসলে অ্যালাইনমেন্টের কাজটা আমরা করতেছি না। এর পাশাপাশি লিঙ্ক আপ, এই যে লিঙ্ক কোথায় পাঠাবো। ধরেন আমি এখন চাচ্ছি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক পাঠাতে, বা আমার অডিয়েন্সটাকে ফেসবুক গ্রুপে পাঠাতে। সেটা আমি পাঠানোর জন্য আমি এখন এখানে চলে গেলাম। এখানে গিয়ে আমি লিঙ্কটা অ্যাড করে আমি যেখান থেকে ক্লিক করলেই আমার লিঙ্কটা তৈরি হয়ে গেল। এই যে কেউ যদি এখন গো টু ফেসবুকে যায় বা ক্লিক করে, সে এখন ফেসবুকে কোথায় ট্রান্সফার হয়ে চলে যাবে। কত ইজি না? এর পাশাপাশি আরো কি কি আছে, এখানে আরো অনেক কিছু আছে যেটা আপনার অ্যাজ এ ব্লগ হিসেবে ব্যবহার করা লাগতে পারে। এটা গেল একটা পার্ট। এবার আসেন কিছু বেসিক কন্টেন্ট নিয়ে আসি যেটা আমাদেরকে হেল্প করবে। আচ্ছা, যেমন এই যে ইমেজের ক্যাপশন, এটাও কিন্তু আমার এখানে ইউজ করা যাবে। ধরেন আমি এখন এই ক্যাপশনটা কপি করে এখানে আমি কিছু ক্যাপশন দিতে চাই, এই যে এখানেই ক্যাপশন দেওয়ার অপশনটা কিন্তু পেয়ে যাবেন।
এই যে অ্যাড ক্যাপশন, ঠিক আছে, এই যে ক্যাপশন আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে ওকে। এরপর আসেন আমাদের এই কন্টেন্ট থেকে আমি কিছু ইয়ে নিয়ে নিই। কপি করে আমি এখন এই কন্টেন্টগুলো এখানে দিয়ে দিলাম। কন্টেন্ট আসছে, কন্টেন্টের উপর মডিফিকেশনও কিন্তু আমি করতে পারি, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মডিফিকেশন আমরা এখান থেকে করতে পারি। ধরেন আমার লেখাটা পছন্দ হয় না, ফন্ট ফ্যামিলি পছন্দ হয় না, আমার কি চেঞ্জ করা লাগতে পারে না? এই যে এখন যে স্টাইলের যে কাজগুলা, যে ভাই আমার এখানেই তো আসলে এটার ডিজাইনটাই চেঞ্জ করতে হবে, এইরকম স্টাইলের কাজগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি আমাদের এই জায়গায় বসে। কিভাবে? এগুলো তো আমাদের টুলসটা চেনা হয়ে গেল। এবার আসেন ডান পাশের এই যে আমাদের এইটুকুন টুলসটা একটু ভালোভাবে খেয়াল করি, এই যে এটা, ঠিক আছে? এখানে দুটো অপশন আমি দেখতেছি, একটা হলো পোস্ট অপশন আর এটা কি ব্লক অপশন। গত ক্লাসে আমরা পোস্ট অপশন দিয়ে ফিচার ইমেজ সেট করেছিলাম, আজকে ব্লক অপশনটা একটু বুঝি। ব্লক অপশনের মধ্যে আপনি যেই কন্টেন্টটা নিয়ে কিছু মডিফাই করতে চাচ্ছেন সেটার পুরো একটা ওভারভিউ আছে। দেখেন এখানে কিছু স্টাইল তারা সেট করে রেখেছে। সে বলতেছে যদি আপনি ডিফল্টের জায়গায় ডিসপ্লেটাকে সেট করেন তাহলে এই যে আমরা এরকম একটা কন্টেন্ট দেবো, যেটা এখানে তারা দিয়ে দিয়েছে। আপনি যদি সাবটাইটেল সিস্টেম, তাহলে সাবটাইটেল, অ্যানোটেশন সিস্টেম হলে এই যে অ্যানোটেশন সিস্টেমে তারা এখানে প্রেজেন্ট করবে। তো আমি চাচ্ছি অ্যাজ ডিফল্ট হিসেবে ইউজ করার জন্য। এরপরে আসেন কালার। কালারের পাশাপাশি আর এখান থেকে দেখেন লিঙ্ক কালার, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। টেক্সট কালার মানে কি? টেক্সটের মধ্যে আমরা কি কালার ইউজ করতে পারি। ধরো আমি টেক্সট কালারের মধ্যে আমি এই যে এরকম একটা একবারে একটু হালকা কালার দিলাম, যেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হয়ে গেছে, বোঝা যাচ্ছে না তাই না? তো চলো আমি এটাকে একটু মডিফাই করে এই যে এরকম একটা কালার দিলাম। যখন দিলাম দেখেন এখন একটু নীলচে কালার ধারণ করতেছে। ব্যাকগ্রাউন্ড কালার আমার কাছে মনে হলো যে একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার দিলে মেবি এটা আরো ফুটবে। পুরোটাকে সিলেক্ট করে আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারে এই যে কোনো একটা হলুদ কালার বা যেটাই হোক একটা কালার দিলাম, এই যে দেখেন আমার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেল, ফন্টের কালারও, ব্যাকগ্রাউন্ড কালারও। লাগবে না? এই যে এখানে এই যে মাইনাস বাটন আছে, ক্লিক করেন, এটা রিসেট হয়ে গেল। লেখার সাইজ কত হবে? লেখার সাইজ আমরা হয়তোবা নিজে থেকে কেউই ডিসাইড করিনি, অটোমেটেড দিয়েছে। আমার কাছে মনে হলো যে না, আমার মতে লেখার সাইজ আরো বড় হওয়া উচিত। তাহলে এখান থেকে কি করব? বড় হবে না ছোট হবে? স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল কোনটা হবে? এটা আমি আমার মতো করে ডিসাইড করে দিতে পারবো। মনে হয়েছে আমার দেওয়াটা ভুল হয়েছে, তাহলে আমি যেখান থেকে রিসেট করে দিতে পারবো। এছাড়া সাইজ তো এটা তো তারা 5টা সাইজ দিয়েছে, আমি কি শুধু 5 সাইজেই কাজ করব? আমার তো এরকম লাগতে পারে যে না, আমি 5 সাইজের, আমি ডিফারেন্ট ভাবে কাজ করবো। তাহলে এই যে এখান থেকে কাস্টমে গিয়ে আমি এখন নিজের মতো করে কত সাইজ নিলে আমার আসলে পুষবে, আমার নিজের মিলবে, হুম, আমরা সেটা এখান থেকে সেট করে দিতে পারি। যেমন আমি বললাম যে আমার 58 পিক্সেল লাগবে, এই যে 58 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে এখন আমার যেটা আমার দরকার, হুম, আমি এখন সেটা দিয়ে দিলাম। লাগবে না, কেটে দিলাম। আবার এখান থেকে রিসেট করে দিলাম, আমার এটা রিসেট হয়ে যাবে। ক্লিয়ার? ডাইমেনশন কাকে বলে? এই যে আমার এই কন্টেন্টের উপরে, নিচে, ডানে, বাঁয়ে যদি কি লাগে, গ্যাপ লাগে, ওইটাই মূলত কি? ডাইমেনশন। আপনি যখন এখান থেকে ডাইমেনশন অ্যাড করেন, ওকে, প্যাডিং দেন, তাহলে কি হবে? আমার উপর নিচে গ্যাপ পাবে। আচ্ছা, এর প্যাডিংটা একটু ক্লিয়ার করে দিই, যদিও প্যাডিং এর আরো অনেক বিস্তর আলোচনা হবে। এই যে দেখেন আমার এই কন্টেন্টের উপরে, ডানে, নিচে, বাঁয়ে কি গ্যাপ আছে না? এই গ্যাপটা কে দিয়েছে? এটা কিন্তু প্যাডিং দিয়েছে। আমরা জানি, চাই বা না চাই, অটোমেটিক্যালি দেওয়াই আছে। যদি আমার প্যাডিং না লাগে, আমি যদি দেখেন এই যে এখান থেকে কিন্তু আমি আমার প্যাডিংটাকে কন্ট্রোল করতে পারি। এই যে দেখেন কি পরিমাণ প্যাডিংটা দিবে, এটা কিন্তু আমার কন্ট্রোলে আছে। এই যে দেখেন এখন কিন্তু দেখেন কত বড় সাইজ। কেন হয়েছে? এই যে দেখেন আমার এটার কারণে দেওয়া হয়েছে। আমি যদি এটাকে একবারে কমায় দিই, জিরো লেভেলে করে দিই, তাহলে কিন্তু আর কোনো প্যাডিং নেই। সাধারণত একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্যাডিং দেওয়াই থাকে, এই যে অনেকটা এরকম। তো না লাগলে কি করবেন? এই যে এখান থেকে ডিসেবল করে দিবেন। তাহলে মার্জিন কি কাজ করে? কোয়েশ্চেন আসতে পারে না? আমি যদি এখানে ডাইমেনশন আবার যদি প্যাডিং এর জায়গায় মার্জিন দিই, মার্জিন হলো এই যে হলুদ বক্সের বহির্ভূত জায়গা, মানে হলো প্যাডিং এরও বহির্ভূত জায়গা। ধরেন একটা বক্স ছিল, ওই বক্সের আমি বহির্ভূত জায়গা আসলে আমি কাজ করাইতে চাই, প্যাডিং তো বক্সের ভিতরে কাজ করে, তাহলে আমি মার্জিন নিব। এই যে দেখেন যখন আমি মার্জিন নিয়েছি, দেখেন আমার উপর নিচে এখন গ্যাপটা দেখেন কত বড় হয়ে গেছে। আবার আমি কেটে দিলাম, আমার গ্যাপটা কমে গেছে, একবারে গায়ে ঘেসে গেছে। ওই যে দেখেন প্রায় একবারে গায়ে ঘেসে গেছে। ওকে, তো লাগছে না আপাতত, আমি এটাকে ডিসেবল করে দিই। দেখেন একটা ডিফল্ট অ্যামাউন্ট অফ মার্জিন কিন্তু আছে।
বর্ডার লাগবে কিনা, যদি আপনি বর্ডার দিতে চান, এই যে বর্ডার কিন্তু আপনি চাইলে দিতে পারেন। এখানে 1 পিক্সেল 2 পিক্সেল বর্ডার দিলে ওই যে দেখেন বর্ডার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এখন বর্ডারের কালার দিবেন কিনা, এই যে এটা এখানে দিবেন। আপনি যদি চান যে বর্ডার কালার এরকম একটা কালার হওয়া উচিত, সেটা দিতে পারেন। আর যদি মনে করেন যে ভাই আমার আসলে বর্ডারটার কালার গুলা এটার মধ্যেই রাখতে চাচ্ছি না, এই যে এরকমও করা যায়। এই যে যেকোনো একটা কালার আপনি চুজ করতে পারেন। তাহলে যদি আপনি কাস্টম কালার চান, কালার এখানে ক্লিক করে প্যালেট থেকে আপনি কালার বের করেন, এই যে কাস্টম কালার বের করে বর্ডারের কালার দিতে পারেন। আমি ধরেন এখন এখানে 10 পিক্সেল দিলাম, আমার এই বর্ডারটা দেখেন এখন অনেক বড়। এরপরে বর্ডার কিছু স্টাইল আছে, যেমন এটা হলো আমাদের সলিড বর্ডার, একবারে নর্মাল ড্যাশ বর্ডার। এরপর হলো ডটেড বর্ডার, দেখেছেন? তো এগুলো যদি ক্ষেত্র বিশেষে কখনো লাগে আপনি সেগুলো এখানেও ব্যবহার করতে পারেন, না লাগলে এখান থেকে এই যে আপনি এটাকে রিসেট অল করলে রিসেট হয়ে যাবে। আবার রেডিয়াসটা কি জিনিস, ধরেন আমি এখানে 10 পিক্সেল আবার দিলাম, ব্ল্যাক কালারই আসলে কোনো সমস্যা নাই। আমি যদি এখানে আসি রেডিয়াস সিলেক্ট করি, রেডিয়াস মানে হলো এই বর্ডারের আর্দ্রতাটা কেমন হবে। যেমন এই বর্ডার একবারে চৌখা, আমি যদি একটু 10 পিক্সেল দিই, দেখবেন যে বর্ডারের আর্দ্রতাটা বা চৌখা, মানে এটা কি বলে, থিকনেসটা অনেক কমে যাবে, মানে ওই চৌখাটা একবারে রাউন্ড শেপে চলে আসছে। যদি 10-এর জায়গায় আমি যদি 100 দিয়ে দিই, দেখেন এখন একবারে গোল হয়ে গেছে। তো যদি আপনি এরকম বর্ডারকে এরকম করতে চান, এটাকে বলা হয় রেডিয়াস। আমি রেডিয়েশনটা বাড়িয়ে দিব, যদি না লাগে আমি এখন কি করবো, এই যে এখান থেকে রিসেট অল করে বর্ডারটাকে ডিসেবল করে দিতে পারি। অ্যাডভান্সে এখানে দুটো জিনিস আছে, এসটিএমএল অ্যাঙ্কর। অ্যাঙ্কর জিনিসটা হলো ধরেন কিছু রেফারেন্স হিসাবে, ঠিক আছে? এখন রেফারেন্স কাকে বলে, ধরেন এই যে এই কথাটা, ঠিক আছে, এই কথাটা আমাদের চিফ অ্যাডভাইজার বলছে। এখন চিফ অ্যাডভাইজার বলছে যে এখন এটা সম্পর্কে আমি এটা ডিফারেন্ট কি দিতে চাই, একটা ব্লক আমি নিচে লিখেছি, যেটা এই যে ধরেন এটা অথবা যেটাই হোক না কেন, তখন আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন? তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, এই কন্টেন্টটাকে, ঠিক আছে, আপনি এখন এই যে এখানে বলতেছে যে ইন্টারেক্ট ওয়ার্ড অর টু উইদাউট স্পেসেস টু মেক এ ইউনিক ওয়েব অ্যাড্রেস জাস্ট ফর দিস ব্লক কল্ড অ্যান অ্যাঙ্কর, দেন ইউ উইল বি এবল টু লিঙ্ক ডাইরেক্টলি টু দিস সেকশন টু ইউর পেজ। এখানে সুন্দর করে বলে দিছে, যদি ক্লিয়ার না হয় তারপর আপনি এখান থেকে এই যে সুন্দর একটা ব্লক তারাও লিখে দিছে, কি কি করতে হবে 26 সেকেন্ডের মধ্যে তারা বলে দিছে। ওকে, এই যে যেমন ওরা এখানে বলছে যে একটা কন্টেন্টে আপনি ইউজফুল হিন্ট নাম ইয়া দিবেন, পরবর্তীতে আপনি এটাকে অ্যাজ এ হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবেন, হ্যাশট্যাগ দিয়ে। তো চলেন এই ইউজ করি নাকি, ধরেন আমি এটাকে দিয়ে দিলাম যে সি এ ইউনুস স্যার, ঠিক আছে, সি এ ইউনুস, আমি এটাকে কপি করলাম। ধরেন যে ইউনুস স্যার সম্পর্কে আমরা এখানে কিছু বলছে, তাহলে এখন আমি এই যে এখানে লিঙ্কে গিয়ে প্রথমে হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে এরপরে সি এ ইউনুসটা অ্যাড করে দিব, ঠিক আছে। এখন যখন কেউ এখানে ক্লিক করবে তখন ওইটা অটোমেটিক্যালি এখান থেকে চলে আসবে, ইয়া হয়ে রিফ্রেশ ইয়া হয়ে এখান থেকে চলে আসবে। বিষয়টা বুঝতে পারছি? তো এই জিনিসটা আসলে বর্তমানে তেমন একটা দরকার নেই, কারণ এখন ফুটনোট থেকে শুরু করে আদার্স অনেকগুলো বিষয় চলে আসছে। তবে এখনো পর্যন্ত ওয়ার্ডপ্রেস ওই ফরম্যাটটাকেই ফলো করে, সেজন্য আমরা আসলে এই জিনিসগুলো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা শুধুমাত্র লেখার জন্য একরকম এরকম না, আপনার প্রতিটা কন্টেন্ট ভেদে আপনার কন্টেন্টের এই ব্লকিং এডিশন গুলো চেঞ্জ ডিফারেন্ট হতে থাকবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, এই যে ইমেজটার উপরে ক্লিক করলাম, এখন দেখেন ইমেজের জন্য আবার আলাদা ডিজাইন, রেশিও, উইথ, হাইট, তাই না, অল্টারনেটিভ টেক্সট। এরপর এখানে গেলে আপনি চাইলে আরো কিছু এডিট করতে পারেন, মার্জিন, প্যাডিং, বর্ডার, রেডিয়াস, শ্যাডো দিতে পারেন। এখানে আবার শ্যাডো সিস্টেম আছে, আপনার যদি শ্যাডো লাগে আপনি এখান থেকে শ্যাডো অ্যাক্টিভ করে শ্যাডো দিতে পারছেন, ঠিক আছে। এরপর কিছু ধরনের ফিল্টার আছে, যে আপনি ফিল্টার দিবেন কিনা, যদি ফিল্টার দিতে চান সেটাও আপনি দিতে পারেন, এই যে যদি না দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। তো এখানে ফিল্টারিং সিস্টেম আছে, রাউন্ডেড বর আপনি ইমেজ করতে চান কিনা সেটা এখানে অপশন আছে। তারপর আমি যদি আবার কন্টেন্ট নেই, এই কন্টেন্ট আসলে কাজ করার মতো কিছু নেই, তারপরে এই যে এখানে মার্জিন প্যাডিং এর অপশন যদি থাকে, এখানে সবগুলো কন্টেন্ট আছে। তার মানে প্রতিটা আপনার এখানে যতগুলো কন্টেন্ট আছে সেটার উপর যে পরিমাণ সিএসএস ব্যবহার করা যায় বা যে পরিমিত চেঞ্জেস করা যায়, সেই পরিমিত চেঞ্জেস করার জন্য আমাদের এই কন্টেন্টটাকে ওইরকম ভাবে ব্লক হিসেবে সেট করে রাখছে। আমার এই যে এই ইমেজের বেলাটা, এই যে দেখেন এখানে অডিওর বেলাটায় অটো প্লে করাবে কিনা, অটো প্লে মানে কি, মানে হলো যে কেউ এটা প্লে করা লাগবে না, এটা অটোমেটিক প্লে হওয়া শুরু করবে। এরপরে লুপ, ধরেন অটো প্লে করতে করতে এটা একবার শেষ হয়ে গেল, সে কি আবার জিরো থেকে শুরু করবে কিনা, লুপিং সিস্টেম, প্রিলোড কিভাবে কাজ করবে, ঠিক আছে।
তো এইখানে দেখেন আবার আলাদা সিস্টেমে আছে। বাটনে গেলেন, বাটনের আবার এখানে আলাদা। বাটনটা আপনি উইথ মেনটেন করতে চাচ্ছেন কিনা, এখানে গেলে আপনি আউটলাইন কোনো ইয়া দিতে চাচ্ছেন কিনা, মানে এটা তো ফিল কালার আর একটা হলো আউটলাইন, একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সেট করবে, আর একটা হলো একটা বর্ডার দিয়ে সুন্দরভাবে অ্যালাইন করে দিবে। কোনটা আপনার কাছে ভালো লাগে? টাইপোগ্রাফি, প্যাডিং, বর্ডার এন্ড শ্যাডো, রেডিয়েশন। তার মানে এই যে দেখেন আমার বাটনের উপরেও সেম ভাবে ডিফারেন্ট একটা আউটপুট আছে। পোস্টের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। পোস্টের বিষয়টার মধ্যে সর্বপ্রথম আমাদের এখানে কি কি আছে? পোস্ট এটা মূলত পুরোটা ব্লগের জন্য। আমার পুরো স্পেসিফিক কোনো পার্টের জন্য পোস্ট হয় না, ব্লগ হয়। পুরো পোস্টার জন্য আমি কিছু মডিফিকেশন করতে চাইলে সেটা আমি এখান থেকে করতে পারি। যেমন আমার ফিচার ইমেজ অ্যাড করতে হবে, তো আমরা ফিচার ইমেজটা কোত্থেকে অ্যাড করব? এখান থেকে নিয়ে আমরা ফিচার ইমেজটাকে সেভ করে তখন আমরা কি করব? এইখানে ফিচার ইমেজটাকে সেট করে দেব, আপডেট। এরপরে আমাদের ডাউনলোডটা কোথায় গেল? এই যে আপলোড করে দিলাম, ফিচার ইমেজ আপলোড হয়ে গেল। সি ফিচার ইমেজ, এই যে ফিচার ইমেজ আপলোড হয়ে গেছে। এক্সেপ্ট কি জিনিস? ওই জন্য একটা সামারাইজিং সিস্টেম, যে আপনি এই পুরো ব্লগটা কি করেন, 2-3 লাইনে একটা সামারাইজ করেন। ওকে, স্ট্যাটাস এখন কি উপলক্ষে আছে, কি অবস্থায় আছে? ড্রাফট অবস্থায় আছে এখনো, জাস্ট করে এটা সেভ করা হয়েছে, এখন এটা পাবলিশ করা হয়নি। এখন এটাকে যদি আপনি এখানে দেখেন কয়েক ক্যাটাগরি আছে। পেন্ডিং, পেন্ডিং মানে কি? ধরেন আপনি অ্যাডমিন, কিন্তু আপনার ব্লগ মেনটেন করার জন্য আপনার কি আছে? রাইটার আছে। ব্লগ মেনটেন করার জন্য রাইটার আছে। আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি তো ব্লগ লিখছি, আমার লেখার আমি লিখছি, তবে আমি আমার রাইটার থেকে একটা ভেরিফিকেশন পাঠাই। তো এই যে এটা তখন পেন্ডিং এ পাঠাবো আমরা। ব্লগ এটা শুধুমাত্র প্রাইভেট কিছু ব্যক্তিবর্গদের জন্য, সবার জন্য না। তাহলে আমি এটা এইভাবে রাখবো। প্রাইভেট বলতে গেলে, প্রাইভেট এখন করলে তখন কি হবে আপনার? এই যে দেখেন অনলি ভিজিবল টু সাইট অ্যাডমিন এন্ড এডিটরস, ঠিক আছে? সেটা এখানে আছে। স্ক্যাজুয়াল, শিডিউল করে দিবেন কিনা, কত তারিখে শিডিউল করবেন সেটা এখানে দেওয়া আছে। এবং সেটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন কিনা পরে আসতেছে। পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। এরপর আছেন আমারটা ড্রাফটেই থাকলো, পাসওয়ার্ড দিবেন কিনা। আগেরকার ব্লগিং এ মানুষ আর্নিং কিভাবে করতো? আগেরকার ব্লগিং এ মানুষ আর্নিংটা করতে হলো এই যে, মনে করেন যে আহ, কিছু তাদের প্রিমিয়াম কোয়ালিটি কিছু ব্লগ থাকতো। আপনারা এখনো পর্যন্ত কি কেউ মিডিয়াম পড়েন? মিডিয়াম কিন্তু আপনাদের আস্তে আস্তে ইউজ টু হইতে হবে। মিডিয়াম হলো আমাদের মার্কেটিং এর জন্য বা কি বলে, সেলফ ব্র্যান্ডিং এর জন্য সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো মিডিয়াম আস্তে আস্তে পড়া শুরু করেন। মিডিয়ামটা হলো অনেক প্রকার, মানে ব্লগিং পড়া প্রিমিয়াম ক্যাটাগরির। মনে করেন যে ব্লগিং এর মাধ্যমে আপনি আর্নিং করতে চাইলে মিডিয়ামে বসে আর্নিং শুরু করতে পারেন। ওকে, তো এখান থেকে আপনি এই যে স্টার্ট ট্রেডিং এ গেলেন, আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি যদি এখনো পর্যন্ত ব্লগ পড়তে চান, কিছু কিছু ব্লগের ক্ষেত্রে ফ্রি, কিছু ব্লগ আপনাকে টাকা দিয়ে পড়তে হবে। তো এখানেই আছে কিন্তু। ওকে, তো এই জিনিসগুলো আপনি এই যে পাসওয়ার্ড প্রোডাক্টের মাধ্যমে ইউজ করতে পারবেন। বর্তমানে এই মিডিয়ামটাই একমাত্র এই ফরম্যাটটা ফলো করছে। এরপর আছে স্ল্যাগ। স্ল্যাগ মানে কি? ধরেন আপনার ইউআরএলটা কি? সবাই একটু মিউট হয়ে যান। নামাজ আ- পড়বো। নামাজের ব্রেক আমি দিব, বেশি যদিও লেট হয়ে যাচ্ছে। আমি পোস্টটা শেষ করে দিই, কারণ মাঝপথে রেখে গেলে পরে আবার দেখবেন যে আবার সামারাইজ করো, এটা করো সেটা করো। ঠিক আছে 2 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট লাগবে। সরি স্ল্যাগ সরি। জিনিসটা হলো, হ্যাঁ ওকে ইটস ওকে। ওকে, স্ল্যাগ জিনিসটা কি? স্ল্যাগ জিনিসটা হলো ধরেন আপনার একটা ইউআরএল, আপনার তো ডোমেইন নেম আছে, তাই না? ধরেন আমাদের ইউআই ল্যাবের ডোমেইন নেম কি? uilab.org। ধরে নেন কি uilab.org, এটা আমাদের ডোমেইন নেম। হ্যালো, কিন্তু এই কন্টেন্টটা কিন্তু আমাদের uilab.org এর মধ্যে তো আর থাকছে না, এটা এখন হ্যালো। ডোমেইন। আমরা শুনতে পাচ্ছি? জি, নামাজের ব্রেকের কথা ছিল। তো নামাজের ব্রেক কি আজকে অফ? না না, নিব নিব, আমরা নিব। টপিকটা ক্লিয়ার করতে দেই, টপিকটা শেষ হয়নি। না, মাগরিবের নামাজ তো বেশি সময় থাকে না, এই জন্য। আমি বুঝতে পেরেছি, আমি সেজন্যই 2 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি। জি জি। ওকে, তো আমাদের দিকে এখন আজান দিচ্ছে। হুম, ওকে। তো স্ল্যাগ জিনিসটা কি? স্ল্যাগ জিনিসটা হলো আমাদের এই যে নতুন করে ইউআরএল এ কি কি নতুন জিনিস অ্যাড হবে। ধরেন আপনার ডোমেইন নেম হলো লোকাল হোস্ট, এতটুকুই। কিন্তু আপনার এই কন্টেন্টটা পড়ার জন্য আপনাকে আরেকটা নতুন ইউআরএল অ্যাড করতে হবে। তো ওই ইউআরএলটা কিভাবে তৈরি হবে সেটা হলো স্ল্যাগ, ঠিক আছে? তো আপাতত এটা এখন এই যে এভাবে আসতেছে প্রেজেন্টেড করে, আপনার এটা হলো এখন কি ইউআরএল। তবে আমরা এগুলোকে পরিবর্তন করবো, আপাতত এটাই থাকুক।
এরপর আসেন অথর। অথর মানে কি, কে এই ব্লগটা পোস্ট করেছে। আমি তো এখন অ্যাডমিন, আমি একাই আছি, শুধু আমাকেই দেখাচ্ছে। বাট আপনি যদি ডিফারেন্ট কাউকে অ্যাড করেন, যেমন আপনার এখানে ইউজার যদি আরো থাকে, তখন আপনার এখানে অ্যাডমিন ছাড়াও আরো অনেকে কাজ করবে। এরপর আসেন টেমপ্লেটস। টেমপ্লেট কি জিনিস, এটা আমরা ইনশাল্লাহ আরো বিস্তারিত জানবো, কারণ এখানে আমরা আসলে বলার কিছু নেই আপাতত। ডিসকাশন মানে হলো কমেন্ট করতে পারবে কিনা। এই যে যদি কেউ ক্লোজ করে দেন তাহলে কেউ কমেন্ট করতে পারবে না, যদি ওপেন রাখি তাহলে মানুষ কমেন্ট করতে পারবে। এরপরে ব্লগের ফরম্যাটটা কি, ব্লগের ফরম্যাটটা এখানে স্ট্যান্ডার্ড দেওয়া। এটা কেন দেওয়া আমরা হয়তো দুই একটা আলোচনা এখান থেকে করে দেন আমরা ইনশাল্লাহ নেক্সট ফার্দার মুভ করব। ঠিক আছে, এখন এতটুকুই। নামাজের একটা ব্রেক নেই। নামাজের ব্রেক হলো 15 মিনিট। নামাজের ব্রেকের পর আমরা ইনশাল্লাহ আবার কন্টিনিউ করব। আমি টাইমার স্টার্ট করে দিচ্ছি। তারপর 41 বাজে 56-এর মধ্যে সবাই চলে আসবে। জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। হুম, ওকে, আমি স্ক্রিন শেয়ার করি, আপনারা আবার দেখেন। আচ্ছা, ওকে। তো মোটামুটি আমাদের এই জায়গায় আমাদের যা যা কন্টেন্ট চেক করার সবকিছু চেক করা হয়ে গেছে। এরপর আসেন এই জায়গাটা, ক্যাটাগরিজ। দেখেন, যখন আপনি কোনো ব্লগ ওয়েবসাইট চেক করবেন, তখনই দেখবেন যে প্রতিটা ব্লগ ওয়েবসাইটেই তারা কি করে, প্রতিটা ব্লগকে তারা একটা ক্যাটাগরি সিস্টেমে করে রাখে। ফর এক্সাম্পল, আমি হলাম স্পোর্টস নিয়ে খুবই ইন্টারেস্টেড পারসন, আমি স্পোর্টস নিয়ে পড়তে ভালোবাসি, তার আমি স্পোর্টসে যাইব। আমার জন্য যখন তারা ব্লগ বানাবে বা ব্লগ লিখবে, তখন আমার এটা অ্যাজ এ স্পোর্টস হিসাবে লিখবে। পরে এই যে বসুন্ধরা কি, শুভ সাংঘ, এটা, পরে ওয়ার্ল্ড আছে, আরো আছে এখানে দেখেন, এই যে আরো অনেকগুলো আছে। তো আমার যেটা নিয়ে পড়তে আগ্রহী, যেমন আমি এন্টারটেনমেন্ট নিয়ে পড়তে আগ্রহী, তাহলে আমি এন্টারটেনমেন্টে গেলাম। এই যে, ঠিক আছে, এখানে এন্টারটেনমেন্ট নিয়ে যত কন্টেন্ট আমার দরকার, মাসালা যত কন্টেন্ট, সেগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে যেখান থেকে বাংলাদেশ নিয়ে আমি যদি জানতে আগ্রহী, এই যে বাংলাদেশ নিয়ে, এই যে এখান থেকে আমরা সেটাকে পড়তে পারি। তো মোটামুটি আমাদের কি, এই জিনিসগুলোকে বলা হয় ক্যাটাগরাইজ করা। ঠিক আছে, তো আমরা যদি এখন ক্যাটাগরি তৈরি করি, তো আমরা এখান থেকে ক্যাটাগরি বানিয়ে কাজ করতে পারবো। ধরেন আমার এখানে আমার এই ক্যাটাগরিটা কি ক্যাটাগরির, এই যে এটা মেবি বাংলাদেশ ক্যাটাগরি। তারপর আমি এখান থেকে একটা চেক করে আসি, মেবি বাংলাদেশের, এই যে বাংলাদেশ। তাহলে আমরা এখানে কি করবো, একটা ক্যাটাগরি বানাইতে হবে। অ্যাড ক্যাটাগরিতে গেলাম, অ্যাড ক্যাটাগরিতে গিয়ে এই যে ক্যাটাগরি নেম দিয়ে দিলাম যে বাংলাদেশ। ঠিক আছে, ক্যাটাগরি অ্যাড করে দিলাম। এখন আপনি চিন্তা করলেন যে বাংলাদেশের মধ্যে তো আরো অনেক কাহিনী হয়, যেমন আমি চাচ্ছি বাংলাদেশের মধ্যে ঢাকার কাহিনী এটা, তাহলে আমি ঢাকাও অ্যাড করে দিতে চাই। এই যে, তাহলে আপনি এই যে এখানে প্যারেন্ট ক্যাটাগরি দেখেন, এটা কিন্তু বাংলাদেশেরই ভিতরগত একটা ক্যাটাগরি, মানে বাংলাদেশের ভিতরেই তো ঢাকা, তাহলে আমি এখানে বাংলাদেশ চুজ করে বলে দিলাম যে বাংলাদেশের ভিতরেই শুধুমাত্র স্পেসিফিক ঢাকার কাহিনী এটা। যখন আমি এইভাবে বলে দিলাম, তখন কিন্তু আরো স্পেসিফাইড হয়ে গেল। তো এরকম যদি আপনি হয় আরো ক্যাটাগরাইজ মেনটেন করতে চান সাব ক্যাটাগরি আকারে, সেই অপশনটাও কিন্তু এখানে রয়েছে। ক্লিয়ার? ট্যাগ কাকে বলে? ট্যাগ হলো আপনার সার্চ বার, মানে হলো হ্যাশট্যাগ যত রকমের আছে। আপনি আপনার দেখেন, কিন্তু আপনার কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন ধরনের যারা মার্কেটিং এর বেসিক টার্ম জানেন, হ্যাশট্যাগ কিন্তু একটা অন্য মাধ্যম, তাই না? আপনার অডিয়েন্স এর কাছে পৌঁছানোর বা আপনার কারেন্ট অডিয়েন্স এর কাছে পৌঁছানোর মাধ্যম এটা। তো এই যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা হয়, সেটাও কিন্তু একটা ট্যাগ বলা হয়। এটা একটা প্রসেস। আরেকটা বিষয় হলো, ধরেন আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন কাজ করবে, বা ধরেন আমি চাচ্ছি যে এমন কোনো নিউজ পড়তে যেটা আসলে খুবই ওল্ড নিউজ। ধরেন আমি বললাম যে ঠিক আছে, কোভিড নিয়ে কোনো নিউজ আছে কিনা আমি একটু চেক করতে চাই। কোভিড লিখে আমি এখানে সার্চ করলাম। এই যে দেখেন, কোভিড লিখে সার্চ করার পর এই যে দেখেন যতগুলো পোস্ট আসছে, এগুলো কি কোভিড সংক্রান্ত পোস্ট না? এই যে সার্চ বার, তাহলে এটা কোভিড সংক্রান্ত পোস্ট নিয়ে আসছে, তাও একটা দুইটা না, 56,000 রেজাল্ট নিয়ে আসছে, তাই না? তাহলে এই যে দেখেন, এই যে পোস্টটা, এই পোস্টটাও আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। যেমন সার্চ করলে কি পাবে, যেমন আমাদের চিফ অ্যাডভাইজার ইউনুস স্যার, ঠিক আছে, পরে ডক্টর ইউনুস। তার মানে মানুষ এটা লিখে যদি সার্চ করে, তাহলে তার আমার এই কন্টেন্টটাই খুঁজে পাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখানে সেট আপ করা আছে ট্যাগ আর ক্যাটাগরির মধ্যে। সবকিছু হয়ে গেল, এরপরে আমি এটাকে পাবলিশে ক্লিক করলাম। আর ইউ শিওর, একটা শিওরিটি দেওয়া, আমি বললো যে আমার লাগবেই, পাবলিশ করে দিল, ওই যে পাবলিশড হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার? এখন যদি আমি ভিউ পোস্ট দেখি, ভিউ পোস্টে যাওয়ার পর আমি এখন আমার ব্লগটা টোটালি পড়তে পারতেছি।
তবে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি একটু জুম করে দেখাই। এই যে এখানে একটু দেখেন, আমরা কি বলছিলাম, লোকাল হোস্ট হলো আমার ওয়েবসাইটের মূল, মানে লোকাল হোস্ট থেকে এইটুকু আমার ধরেন ডোমেইন নেম। এই জায়গাটা, এই যে এই ব্লকটা পড়ার জন্য তারা আমাকে একটা আলাদা পেজে নিয়ে গেছে, ওই পেজের নামটা তারা এইভাবে লিখতেছে। এখন এটা কি দেখতে সুন্দর লাগতেছে? দেখতে সুন্দর না, আর এটা কিন্তু আমাদের মানে ওয়েবসাইটের জন্য গুড গুড প্র্যাকটিসও না। তো এখন গুড প্র্যাকটিস কোনটা? গুড প্র্যাকটিসের জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে, আমরা আবার ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ড থেকে আমরা এখান থেকে এই যে সেটিংস থেকে পার্মা লিঙ্কে চলে যাব। ঠিক আছে? পার্মা লিঙ্কে গিয়ে আমরা এই যে এখান থেকে পার্মা লিঙ্ক স্ট্রাকচার থেকে আমরা আমাদের পোস্ট নেমটাকে চুজ করে দেব। এগুলো সব আমরা আমার রেকর্ড ভিডিওতে বলা ছিল, তারপর আমি এখান থেকে আরেকবার দেখিয়ে আমি এটা সেভ চেঞ্জ করে দিলাম। এটা গেল একটা। আরেকটা কাজ করতে হয় সাধারণত আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে, আমাদের ওয়েবসাইটে যে ইয়াটা, যে টাইম জোনটা আমাদেরকে, আমরা যেই কান্ট্রির উপর ফোকাস করে এই ওয়েবসাইটটা তৈরি করছি তাদের উপর ফোকাস করে আমরা টাইম জোনটা দিয়ে দিব। ঠিক আছে? তো ধরেন আমি এখানে, এই যে আমার এখানে +6 দিয়ে দিলাম। ওকে? তো এটা কেন করতেছি? এটা আরেকটা হলো উইকস কবে থেকে শুরু হয়? আমাদের বাংলাদেশে উইক তো শনিবার থেকে শুরু হয়। আমরা এটা এড করে দিলাম। ইউটিসি +6 যে টাইম ফ্রেমটা, সেটা হলো আমাদের বাংলাদেশের টাইম ফ্রেম। তো সেক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশের টাইম ফ্রেম অনুযায়ী আমরা এখানে কাজ করছি। এখন দেখেন, এখন কিন্তু আমি যদি রিফ্রেশ করি বলবে যে ভাই 404 নট ফাউন্ড টাইপের একটা ইয়া দিবে। বাট এখন দেখেন এই যে আমাদের সেম কন্টেন্টের ইউআরএলটা কিন্তু এখন চেঞ্জ হয়ে ডিফারেন্ট ইউআরএল চলে গেছে। দেখেন আগে ছিল কি, এই যে P04 দিয়েছিল, এখন কিন্তু নাই। এখন কি আছে, আমার হেডলাইনটাকে সে অ্যাজ এ টাইটেল হিসেবে দেখাচ্ছে, ইউআরএল হিসেবে দেখাচ্ছে। এটা একটা গুড প্র্যাকটিস। ঠিক আছে? তো এটা আপনারা চাইলে ফরম্যাটগুলোকে ব্যবহার করতে পারেন। আর এটা গুড প্র্যাকটিস, এটা কিভাবে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, মোটামুটি আমরা ব্লগিং কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলেছি। এখন এই ব্লগিং এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন, আমি কোয়েশ্চেন নিতে চাই। হ্যান্ড রেজ করেন, ডিরেক্ট কোয়েশ্চেন না। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই? একজন হ্যান্ড রেজ আছে, এমডি আব্দুল্লাহ, শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তার মানে কারো কোনো কোয়েশ্চেন নেই আমাদের। হ্যাঁ, সামাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু লেট করে এসেছি তো, ওই জন্য বুঝতে পারিনি অবশ্যই, ওই জন্য ভাবছিলাম যে প্রশ্ন করবো কিনা। বলেন। ওই যে আপনি ওই কি বলে উপরে বাংলাদেশ একটা কি বলে ওটাকে, হ্যাঁ, ক্যাটাগরি। হ্যাঁ ক্যাটাগরি, ক্যাটাগরি তো দিলেন স্যার, ওটা ওটা একটু দেখান তো। আসতেছে। এই যে ক্যাটাগরিজ। হ্যাঁ স্যার, এটা কিসের মধ্যে আছে আর একটু দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে ওখান থেকে এই যে আরো আরো অন্যগুলা ক্যাটাগরি চুজ করা যাবে স্যার। এখান থেকে তৈরি করা যাবে, তবে এখানেই তৈরি করতে হবে বিষয়টা এরকম না। পোস্ট লিখতে গেলেই তৈরি করতে হবে বিষয়টা এরকম না। এখানে ওপেনলি দেওয়া আছে, এই যে ও পোস্টের এখানে ক্যাটাগরিজ অপশন দেওয়া আছে। আপনি যখনই ক্যাটাগরি বানাবেন এখানে যাবেন, এই যে অলরেডি দুটো ক্যাটাগরি তৈরি করা হয়েছে। আপনি যদি আরো ক্যাটাগরি বানাতে চান, যেমন আমি দিলাম হলো স্পোর্টস ক্যাটাগরি, তাহলে আমি এখানে কি করলাম, স্পোর্টস। ওকে, অ্যাড ক্যাটাগরি দিয়ে দিলাম, তাহলে আমার কি হবে, স্পোর্টস নামে ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। আর প্রতিটা ক্যাটাগরির হ্যাঁ আন্ডারে স্যার, কয়টা পোস্ট আছে এটাও এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে স্যার, ভালো হলো, মানে অনেকগুলা ক্যাটাগরি তৈরি করতে পারবো এখন। হুম, ঠিক আছে হ্যাঁ, জসিমউদ্দিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই মানে ক্যাটাগরিটা কোথায় শো করলো মেইন পেজে? ক্যাটাগরিটা আমাদের, এটা ডিপেন্ড করে, আমরা চাইলে ক্যাটাগরিটাকে আমাদের মতো করে আমরা প্রেজেন্ট করতে পারি, যেটা আমাদের এখানে এই যে দেখেন, বাংলাদেশ, ঢাকা, এই যে এখানে প্রেজেন্ট করেছে। তবে থিম ব্যতিরেকে এটা পরিবর্তন হবে। থিম কি জিনিস এটা আমরা পরে আসবো, বাট আপাতত এখানে শো করছে। ওকে, ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে, সবাই মিউট হয়ে যায়, আমরা আবার একটু টপিকে আসি। তো মোটামুটি আমরা আশা করি যে ব্লগিংটা ক্লিয়ার এবং আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা ক্লিয়ার। ড্যাশবোর্ডের মধ্যে এখনো দুটো পার্ট, বড় বড় পার্ট বাকি, অ্যাপিয়ারেন্স প্লাগইনস এই দুটো পার্ট বাকি। বাট আশা করি যে আমাদের ড্যাশবোর্ড কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে।
ওকে, এবার আসেন ড্যাশবোর্ডের মধ্যে অ্যাপিয়ারেন্স আর প্লাগইনস এর বিষয়টা কি। দেখেন, আমাদের ওয়েবসাইটে আমরা এতক্ষণ যা কাজ করেছি শুধুমাত্র ওই 2003 সালের বা 2005 সালে যে একটা স্ট্রাকচার ব্লক সাইট ওই ফরম্যাটে কাজ করেছে। কিন্তু বর্তমানে তো আর আমরা আসলে 2003-5-এ নাই, আমরা এখন কোথায় আছি? প্রায় 2025-এ, প্রায় 20 বছর পরে আছি। এখন এই 20 বছরে আসলে আমাদের ওয়েবসাইট যে এরকম দেখতে হবে বা এই ওয়েবসাইটের ইন্টারফেসটা আসলে কেমন হবে, এইটাও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, তাই না? মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে, মানুষের দেখার যে পার্সপেক্টিভ বলা যায় সেটা পরিবর্তন হয়েছে, তাই না? তো অনেক কিছু পরিবর্তন হয়েছে, যার ফলে এখন আমরা আসলে এই ডিজাইনটাকেই আমরা এখন অ্যাজ এ বর্তমানে মার্কেটে কিন্তু এটা আমরা চালাইতে পারবো না। এটা একবারে কি খুবই একটা ক্লিয়ার কথাবার্তা। এখন আমাকে যেটা করতে হবে সেটা কি? সেটা হলো যে আমাকে ডিজাইনে কিছু মডিফাই করতে হবে, ডিজাইনে কিছু কাজ করতে হবে। এই যে যখনই ডিজাইনের কথা আসে, ইন্টারফেস মডিফিকেশনের কথা আসে, তখন আপনাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে অ্যাপিয়ারেন্স অ্যান্ড প্লাগইনস। অ্যাপিয়ারেন্স কাকে বলে, প্লাগইনস কাকে বলে? তো আমি চলেন একটা এক্সাম্পল দেই, ঠিক আছে? খুবই একটা সিলি হতে পারে, বাট এটা খুবই রিলেট করতে পারবেন আপনারা। যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন তারা রিলেট করতে পারবেন, যারা যান নাই তাদের জন্য এখনো পর্যন্ত এটা ফ্যান্টাসি, তারাও রিলেট করতে পারবেন। বিবাহের জন্য আমরা কি করতে চাই? ছেলে পক্ষ দেখতে চাই বা মেয়ে পক্ষকে দেখতে চাই, তাই না? তো গেলে আমরা কি করি? দেখা যাচ্ছে যে ছেলে পক্ষকে দেখতে গেল মেয়েরা, বা মেয়ে পক্ষ থেকে ছেলেরা আসলো, সরি মানে কি গুলিয়ে ফেললাম নাকি? তো ধরেন দুই পক্ষের কেউ একজন গেল, এক্সাম্পল দিয়ে আমি ধরলাম যে ছেলে পক্ষরাই গেল মেয়ে দেখতে। তো সর্বপ্রথম জিনিসটা কি হয়? মেয়েকে ডাকা হয়, তাই না? আমরা আমাদের টিপিক্যাল, যেহেতু আমরা বাঙালি, স্বাভাবিক টিপিক্যাল ফ্যামিলিদের কিছু থিঙ্কিং প্রসেস থাকে, আমি সেটা একটু ডিসক্রাইব করি সাধারণ করে। কেমন? ধরেন ছেলের ধরেন মামা গেল, এই মেয়ে তো বেটে, ঠিক আছে, মামার প্রথম কমেন্ট, পরে তাকানোর পরে, আচ্ছা 1 মিনিট, আচ্ছা, পরে মামি গেল, মামি গিয়ে বললো যে আচ্ছা মেয়ে মনে হয় প্রতি সেকেন্ডে 3 বার করে পলক ফলায়, তাকালে মনে হচ্ছে যে একটু ট্যাগরা ট্যাগরা, মানে কি এগুলা কি জাজ করে কিনা? অনেকেই করে, আলহামদুলিল্লাহ আমার বিয়েতে হয়নি, এটা সুখবর, তাও কম হয়নি, এক একজনের এক এক রকম কমেন্টস। তো এরকম কমেন্টস গুলো খুবই হ্যান্ডেল হয়, তাই না? তো এই যে দেখেন, যখন আপনি মেয়ে দেখতে গেছেন, মেয়ে দেখার পর আপনি এখন তার লুক নিয়ে কথা বলতেছেন, তার আচার ব্যবহার বা সে কিভাবে হাঁটে, পরবর্তীতে সে শাড়িটা পরছে কিভাবে পরছে, কিছু তো এমন এমন কোয়েশ্চেন করে বসে খুবই মানে অকওয়ার্ড মোমেন্টে ফালায় দেয়, ঠিক আছে? শাড়ি কে পরায় দিছে, এটা কেমন প্রশ্ন, ঠিক আছে? তো এরকম অনেক সিচুয়েশন আমরা ফেস করতে হয়। তো এই যে আপনি যে একটা বিবাহে বা একটা কাজের জন্য একটা জায়গায় গিয়ে আপনি যে এই যে কিছু পরিবেশ দেখলেন, ইনভায়রনমেন্টটাকে আপনি নিজের মধ্যে দেখলেন বা বোঝার চেষ্টা করলেন, এই যে আপনি এই কাজটা করলেন, একটা ওয়েবসাইটের মধ্যেও যদি আপনি সেম ফর্মুলাটা খাটান, যে একটা ওয়েবসাইটের মধ্যে এই যে বাটনটা আসতেছে, বাটনটা কিরকম ভাবে ডিজাইন করা হচ্ছে, এই যে একটা ওয়েবসাইটের মধ্যে যে আমাদের এত সুন্দর সুন্দর ফাংশনালিটি আছে, ইউএলএভ যাই, ইউএলএভ টাই আমরা একটু দেখি। এই যে এত সুন্দর সুন্দর যে ফিচার্স এখানে ইনক্লুড করা হচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে কাজ করতেছে, এরপর এখানে ক্যাটাগরি গুলোকে কি সুন্দরভাবে মানে প্রেজেন্ট করা হচ্ছে, ছোটখাটো বিষয় যে এই মডিফিকেশন গুলো যে আমরা এখানে প্রেজেন্ট করছি, এই প্রেজেন্টেশন করার ক্যাপাবিলিটি বা আমরা যদি ওয়ার্ডপ্রেস থেকে আমরা এক্সপেক্ট করতে চাই বা তৈরি করতে চাই, সেটা হলো অ্যাপিয়ারেন্সের মাধ্যমে সম্ভব, ঠিক আছে? এটা হলো একটা কথা। এবার আসেন আবার সেম এক্সাম্পল আবার ফেরত যাই। কিছু টিপিক্যাল ফ্যামিলি আছে যারা যেটা করে সেটা হলো যে রূপে গুণে ভালো, তাহলে ঠিক আছে আমরা তাহলে এক কাজ করি, এই কাজে কর্মে একটু ছাড় দিয়ে দিই। মেয়ে সুন্দর, এখন বলে যে ঠিক আছে তাহলে রান্না করতে পারে, পারে না, ঠিক আছে আমরা শিখাই নিব, ঠিক আছে? সেম ফ্যামিলি যখন আবার একটু যায়, দেখা যায় মেয়ে শ্যাম বর্ণ বা আরেকটু দেখা যাচ্ছে তাদের এক্সপেকটেশন মিলতেছে না, এই তুমি কি রান্না করতে পারবো? এখন যদি বলে পারি না, হ্যাঁ কেন পারো না, একটা মেয়ের নৈতিক দায়িত্ব রান্না বান্না শেখা,
পরবর্তীতে তুমি পড়ালেখা করেছো, রেজাল্ট কি তোমার? যদি কারো রেজাল্টের উপর থাকে, নজর থাকে, তাই না? তো রেজাল্টের উপর যখন নজর থাকে তখন বলে যে রেজাল্ট কি ছিল তোমার? এই যে আন্টি টেনে টুনে পাস, কোনো মতে জিপিএ 4.5 উঠাইছি। হ্যাঁ, তুমি কি পড়াশোনা করছো জিপিএ 4.5 উঠাতে পারো না? আমার পাশের বাসার ওই সাদেক মিয়ার মেয়ে তো কি করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে। মানে মেয়ে নিজের না, এখনো পর্যন্ত বিয়ে হয়নি, কিছু হয়নি, জাজিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, আবার যখন সেম বিষয়টা যখন তাদের রিকোয়ারমেন্টের সাথে মিলে যায়, ধরেন মেয়ে খুবই ফর্সা, তাকাই মানে দেখলো অনেক সুন্দর, তখন যখন বলে যে তোমার রেজাল্ট কত, তখন বললো যে আন্টি বেশি না, মাত্র 2.5 জিপিএ 2.5। ও সমস্যা নেই, একটু একটু হয়, মনে হয় অসুস্থ ছিল নাকি এটাকে, মানে সুম কথাটাকে স্লাইড করে চলে গেল। ঠিক আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। আপনার হয়তো বা সিচুয়েশন এখন মনে হচ্ছে একরকম, বাট তখন দেখবেন যে এই বিষয়গুলোকে আপনাকে হ্যান্ডেল করতেই হবে। এটা খুবই একটা নর্মাল কেস। তো এখন আসেন এই যে গুণ বিচারী, যখন একটা ইন্টারফেসের বেলায় আমাকে গুণ বিচার করতে হচ্ছে, আমাকে অনেকগুলো বিষয়ে তাকাতে হচ্ছে, একটা ওয়েবসাইটের মধ্যেও কিন্তু গুণ বিচার করা হয়। কিভাবে গুণ বিচার করা হয়? গুণ বিচারটা এভাবে করা হয় যে এই ওয়েবসাইটের মধ্যে কয় ধরনের ফিচার আছে। ফর এক্সাম্পল আমাদের এই যে ইউআই লেভেল ওয়েবসাইট, এখানে কি কি ফিচার আছে? এখানে আপনি লগ ইন সিস্টেমের মাধ্যমে আপনি কি করতে পারবেন? আপনার নিজস্ব পার্সোনাল একটা ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন। ফিচার নাম্বার 1। আপনি অনেকগুলো কোর্স ইউএলএভ এর আন্ডারে আছে, আপনি টাকা দেওয়ার বিনিময়ে অথবা আপনি মেম্বারশিপ নেওয়ার বিনিময়ে আপনি সমস্ত কোর্সগুলোকে আপনি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। ফিচার নাম্বার 2। ঠিক আছে, স্টোরে গেলে আপনি আপনার হরেক কোয়ালিটির আপনি কি পাবেন? প্রোডাক্টস পাবেন। সেটা হয়তো বা আপনার এই যে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট হতে পারে, সেটা ওয়ার্ডপ্রেসের হতে পারে, সেগুলো আপনি পেয়ে যাবেন, সেগুলো যদি আপনি টাকা দিয়ে পেমেন্ট করেন। 3, আমাদের এখানে ব্লগিং সিস্টেম আছে। আমাদের এখানে যদি আমরা ব্লগ গুলো লিখেছি আমাদের স্টুডেন্টের উপর ফিচার করে, যে আমাদের স্টুডেন্টের নিত্য প্রয়োজনীয় কিছু প্রবলেম তারা ফেস করে, সেই প্রবলেমগুলো সলিউশন হিসেবে আমরা ব্লগিং গুলো লিখি। 4, এই যে দেখেন ফিচার, একটার পর একটা ফিচার আমরা এগুলো শেয়ার করতেছি না, এগুলো কিন্তু আপনাদের জন্য ইউজেবল কিছু ফিচার্স। ঠিক আছে, এটা গেল ইউজার ফিচার। একটা ক্লায়েন্ট ফিচার কিরকম হতে পারে? ক্লায়েন্ট সে তার নিজস্ব ওয়েবসাইটের জন্য নিজের জন্যই ওয়েবসাইট বানাচ্ছে বা নিজের কোম্পানির জন্য ওয়েবসাইট বানাচ্ছে। ক্লায়েন্ট তো আর এত সিস্টেমেটিক কনসেপ্ট বুঝে না, তাই না? আমি যে এত কিছু করতেছি, এত কিছু তার কি বোঝার টাইম আছে? কিন্তু তারপরও আমি তাকে একটা সুন্দর একটা ড্যাশবোর্ড বানিয়ে দিয়েছি, তাকে কিছু ফরম্যাট দেখিয়ে দিচ্ছি, যে ক্লায়েন্টের জন্য এটা একটা ফিচার। তার মানে সেটা অটোমেটেড ফিচার পাচ্ছে, যে এখানে সে একটা ক্যাটাগরি বানাবে, অটোমেটিক্যালি ক্যাটাগরিটা আপডেট হয়ে যাবে, তখন সে যদি পোস্ট করতে যায়, পোস্ট করার সময় সে এখন ওই ক্যাটাগরিটাকে সে এখানে সাজেস্টেড দেখতে পাবে। তাহলে কি এটা একটা ফিচার হয়ে গেল তার জন্য, এই যে স্পোর্টস ক্যাটাগরি এখন আসছে। এই যে আপনার ওয়েবসাইটে যত রকমের ফিচার লাগবে, কিছু ফিচার হয়তো বা ওয়ার্ডপ্রেস নিজে হ্যান্ডেল করে, বাট মোস্ট অফ দ্য ফিচার আপনাকে হেল্প করবে হলো প্লাগইনস। ঠিক আছে, তার মানে আমরা এখানে যদি সহজ করে বলি, আহ, প্রথমে গুণ বিচারি, না প্রথমে দেখনদারি, পরে গুণ বিচারি। আমরা একটা কথা কিন্তু মানে এটা প্রবাদ বাক্য আর কি, প্রথমে দেখনদারি, পরে কি? গুণ বিচারি। দেখনদারির যত কাজ আছে সেটা করবে কে? অ্যাপিয়ারেন্স থেকে থিম। গুণ বিচারির যত কাজ সেটা করবে কে? সেটা হলো প্লাগইন। ওকে, ক্লিয়ার? এখন আসেন আজকে আমাদের এই ব্লগ সাইটটা আমরা দেখেছি, এটা একটা ব্লগ সাইট, ওকে গুড। আমাদের আজকের এক্সপেকটেশন হলো যে ব্লগ সাইট করেছি, গুড, তবে ব্লগ সাইটটাকে আরো অ্যাট্রাকটিভ একটা ব্লগ সাইট কিভাবে তৈরি করা যায়, আজকে আমাদের এটা টার্গেট। কথার কথা। তো এখন আমি কি করব? আমি এখন এই জায়গাটায় অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলাম, কিন্তু এখানে দেখেন অলরেডি 3টা থিম ইনস্টল করা আছে। এখন আসেন, এখন আমি যদি থিমের পার্থক্যগুলো দেখাই, ধরেন 2025 থেকে আমি এখন 4 এ গেলাম। এখন যদি আমি আমার সেম কন্টেন্টটাকে যদি আমি এখন আবার একটু রিফ্রেশ করে চেক করি, দেখবেন যে দুই কন্টেন্টের মধ্যে অনেক তফাৎ আপনি দেখতে পাচ্ছেন। দেখেন 2000 এই যে আপডেটেড থিমটার ইয়াটা কি এরকম, ফরম্যাট এরকম, আবার যে থিমটা এখন অ্যাক্টিভ আছে সেটার ফরম্যাটটা এরকম, ডিফারেন্টটা অনেক, তাই না? আবার আসেন এই থিমটা যদি আমি এখন অ্যাক্টিভ করি, আমি আবার সেম কন্টেন্ট সেম ফর্মুলার ডিজাইনটা যদি আমি এখন নতুন ট্যাবে নিয়ে আসি, এই যে দেখেন ডিফারেন্ট ডিজাইন।
তার মানে একই কন্টেন্ট কিন্তু থিমের কারণে ডিফারেন্ট ডিজাইন। তাহলে আমরা বুঝতে পারলাম থিম আমার কি নিয়ে কাজ করে। থিম আমার এই যে বলা যায় যে আমাদের ডিজাইন নিয়ে, ইন্টারফেস নিয়ে কাজ করে। ওকে, আমরা আমাদের 2025 অ্যাক্টিভ করে এখন ধরেন আমাদের থিম দুটো লাগবে না। এই থিম দুটো আমার ডিলিট করে দিতে হবে। তো আমি 4 এ গেলাম, 4 থেকে এই যে নিচে ডিলিট বাটন আছে, আর ইউ শিওর ডিলিট। ঠিক আছে, অতিরিক্ত অপ্রয়োজনীয় জিনিস আমার রাখার দরকার নেই। আমি যে ডিলিট ডিলিট। এখন কি শুধু এই তিনটাই আছে, আর কোনো থিম নাই? আছে। এই যে অ্যাড থিমে যান, খাজানা এখানেই আছে। যখন আমি অ্যাড থিমে গেলাম, এখানে দুটো বিষয় আমাদেরকে বুঝতে হবে। নাম্বার 1, আমরা থিমের খাজানার মধ্যে ঢুকে গেলাম। নাম্বার 2, আমরা ওয়ার্ডপ্রেসের এখন আর মানে কোর সিস্টেমের মধ্যে আর নাই। এখন আমরা কোথায় আছি? ওয়ার্ডপ্রেসের কোর সিস্টেমের একটু বাহিরে, অ্যাফিলিয়েট পার্টে আছি। এখন কোর সিস্টেম, অ্যাফিলিয়েট বিষয়গুলো কি একটু ইজি করে দিই। দেখেন, আপনি আগে ওয়ার্ডপ্রেসের কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করতেন, কমেন্ট মেনটেন করতেন। এটা ছিল ওয়ার্ডপ্রেসের একটা কোর ফিচার। আপনি প্লাগইন বা ইউজারে গিয়ে আপনি ইউজার মেনটেন করতে পারতেন। এটা কি ছিল? ওয়ার্ডপ্রেসের একটা কোর ফিচার। টুলসে গিয়ে আপনি আপনার নিজস্ব মানে প্রয়োজনীয় টুলস গুলোকে আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেসের এটা কোর ফিচার। যখন আপনি থিমসে গেলেন, থিমসের মধ্যে এই যে এখানে যে তারা 3টা থিম সাজেস্ট করেছিল, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা কোর ফিচারেরই ইনক্লুডেড ভার্সন ছিল। যখন আমি অ্যাড থিমে গেলাম, তখন আর ওয়ার্ডপ্রেসের কোর সিস্টেমে আপনি আর নাই। তখন আপনি চলে আসছেন ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাফিলিয়েটেড কিছু ডেভেলপার জোনের মধ্যে চলে আসছেন। আর একটু ইজি করে দিব। আচ্ছা, আমরা ক্রোম চালাই সবাই, তাই না? সবাই তো ক্রোমই চালায়। ক্রোমের মধ্যে এই যে দেখেন, আমরা কিছু এক্সটেনশন চালাই না? এই এই যে এক্সটেনশন গুলা, এগুলো কি ক্রোমের কিছু কোনো অংশ, বা ক্রোমের কি মেইন কোনো পার্ট? মেইন কোনো পার্ট না কিন্তু। এটা কি? ক্রোমের একটা কোর ফাংশনের বহির্ভূত একটা ফিচার, যেগুলোর ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ক্রোম এক্সপিরিয়েন্সটাকে আরো বেটার করতেছি। বিষয়টা বুঝতে পারছি? আর এই যে এক্সটেনশন গুলো, এগুলো কিন্তু ক্রোম নিজেও বানায়নি। এগুলো কারা বানিয়েছে? যারা এক্সটেনশন ডেভেলপার আছে, আমার আপনার মতো যারা মানুষ, তারাই বানিয়েছে। যারা ক্রোমের সাথে কখনোই কি করে না, হয়তোবা ক্রোমের আন্ডারে তারা কখনোই কাজ করে না, কিন্তু তারা একটা ফিচার বানিয়েছে ক্রোমের জন্য। ঠিক তেমনি ভাবে আমাদের এই জায়গাটায় এই যে 7393টা যে আপনাকে এখানে থিম সাজেস্ট করতেছে, এই থিমগুলো কিন্তু কি ওয়ার্ডপ্রেসের না। আমার আপনার মতো ডেভেলপাররা কি করেছে? যদি আমার আপনার মতো ডেভেলপার বলতে গেলে আমি মানসিকভাবে বোঝাচ্ছি, কারণ স্কিলের দিক থেকে তো তারা অনেক ঊর্ধ্বে, তাই না? তারা তো থিম ডেভেলপ করছে। তো ডেভেলপাররা এইসব থিমগুলোকে তারা তৈরি করে রেখেছে। তো এই থিমগুলোকে আমরা এখন চাইলে নিজের মতো করে ব্যবহার করতে পারি। বিষয়টা বুঝতে পারছি? তার মানে আমরা এখন একটা কি মেইন একটা খাজানার মধ্যে ঢুকেছি, আর এটা ওয়ার্ডপ্রেসের একটা বহির্ভূত অংশ। ওকে, এখন ধরেন আমার একটা ব্লগ সাইট দরকার। তো আমি এখানে কি করলাম? আমি এখানে এমন কিছু লিখলাম যে ভাই আমার একটা ব্লগিং থিম দরকার, যে আমাকে একটা ব্লগিং এক্সপিরিয়েন্সটাকে বেটার করবে। যখন আমি ব্লগিং দিলাম, এই যে দেখেন ব্লগিং এর উপর তাদের অনেক ধরনের কি ইন্টারফেস চলে আসছে। এখন আপনার যেটা ভাল লাগে আপনি সেই ইন্টারফেসটা নিয়ে কাজ করতে পারেন। এই যে দেখেন, ব্লগিং এর অভাব নেই। ওকে, তো ধরেন আমি খুবই একটা সাদামাটা ব্লগ চুজ করতে চাইলাম, যে একেবারে খুবই লাইট ক্যাটাগরির ব্লগ সাইট হয় কিনা। ধরেন এটা একটু আমরা একটু প্রিভিউ করি, দেখতে কেমন। না, এটা পছন্দ হয়নি। এই ধরেন এই যে এটা আহামরি না, বাট অনেক সুন্দর আছে। ঠিক আছে, এই যে এরকম একটা আমি যদি ব্লগ তৈরি করতে চাই, তাহলে আমি কি করব? জাস্ট আমি এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলেই আমার থিমটা অ্যাক্টিভ হবে। ওকে, তো থিম ইনস্টল হয়েছে, এখন আমাকে অ্যাক্টিভেট করতে বলতেছে। তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম। এখন দেখেন এখানে 3 রকমের ইন্টারফেস ছিল। এখন এটা অ্যাক্টিভেট করার ফলে এখন যদি আপনি একটু আবার নতুন আরেকটা কন্টেন্টে নিয়ে যান, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে কন্টেন্ট। আমার কিন্তু কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি আমরা বুঝতে পারছি আমাদের যে ওয়েবসাইট, আমরা যদি ওয়েবসাইটটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করতে পারি, মেইনটেনেন্স করতে পারি, আমরা এখানেও
কি করতে পারি, খুব সুন্দর একটা ব্লক সাইট তৈরি করে ফেলতে পারি। দেখুন তো, একটা থিম ইনস্টল করছি, দ্যাটস ইট, আর কিছুই নাই। ঠিক তেমনই ভাবে আজকে যদি আমি এখন টার্গেট নেই যে ভাই আজকে আমরা একটা নিউজ পোর্টাল সাইট বানাবো, যেটা আমাদের আজকের ক্লাসের টার্গেট। এই যে কিভাবে আজকে একটা নিউজ পোর্টাল সাইট বানানো যেতে পারে। এই যে, তাহলে কি করব? আহামরি কিছু করব না, থিম থিম চেঞ্জ করব। ঠিক আছে, এই যে থিমের মধ্যে আমি এখন এখানে নিউজ পোর্টাল লিখে সার্চ করলাম। এই যে দেখেন, নিউজ পোর্টালের উপরে 250টার কাছাকাছি থিম রয়েছে। আপনার যে থিমটা ভালো লাগে, যে আমার এরকম একটা ইন্টারফেস দরকার, এরকম একটা ইন্টারফেস দরকার, এরকম একটা ইন্টারফেস দরকার, বা এরকম, তাহলে আমি তখন কি করবো, ইনস্টলে ক্লিক করে বাকি তাদের যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো আমি ট্রাই করব। ফর এক্সাম্পল আমার দরকার এরকম, দেখি আমার কাছে এই ইনস্ট্রাকশনটা আমার কাছে ভালো লাগতেছে। এই যে অনেক অর্গানাইজড একটা নিউজ পোর্টাল, খুব ভালো। আমি এখন কি করব, যে জাস্ট ইনস্টল করব। ওকে, ইনস্টল করলাম, অ্যাক্টিভেটও করলাম। ওকে, এখন আসেন আমরা আবার আমাদের ডিজাইনটা আরেকবার একটু চেক করি। আচ্ছা, তো এই যে দেখেন টোটাল 5টা ইন্টারফেস থিম পরিবর্তনের কারণেই হলো। যখন আমি ইন্টারফেসটা দেখলাম তখন আমি খুবই হতাশ হইলাম। আমাদেরকে থিমে অফার করেছিল কি, এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস দিবে, তাই না? কিন্তু আমাদেরকে দিল কি, এই যে এটা। আমাদের সাথে বড় একটা স্ক্যাম হয়ে গেল না? ছবিতে দেখালো মেকআপ সুন্দরী, মেকআপ ধারণার পরে দেখি যে কালা কুসকুসে বেটি। তো এখন এটা কি আসলে দাদা আমার সাথে ধোঁকাবাজি করলো কিনা? সহজ আনসার হলো ধোঁকাবাজি করে নাই, কিন্তু আমাদেরকে আরো কিছু ফিচার ইনক্লুড করতে বলতেছে। এই যে দেখেন সেটা উপরেই বলে দিছে যে ভাই আসলে এটা জাস্ট আমরা থিম দিছি, এখন থিমের উপরে যে কি ইন্টারফেস, এটা আপনাকে আলাদা করে অপটিমাইজ করতে হবে। এটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় স্টার্টার টেমপ্লেট বলা হয়। কি বলা হয়? স্টার্টার টেমপ্লেট। ঠিক আছে, তো চলেন স্টার্টার টেমপ্লেটের জন্য তারা এখানে কিছু অপশন দিয়েছে, আমাদেরকে বলতেছে ভাই আপনার যদি স্টার্টার টেমপ্লেট লাগে আপনি এখান থেকে শুরু করেন। এই যে গেট স্টার্টেড উইথ নিউজ পোর্টাল ক্লিক করলাম, সে এখন এখান থেকে কাজ শুরু করবে। এখন ধরেন ভুলবশত আপনি ধরেন এগুলো ডিলিট করেই ফেলতে পারেন, তখন কি করবেন? তখন এই যে আপনি এখান থেকে নিউজ পোর্টাল ড্যাশবোর্ডে চলে গেলেও সেম ফরম্যাটটাই আপনার এখান থেকে রিপিট হয়ে যাবে। ওকে, যখন আমি এখানে ক্লিক করলাম এটা অটোমেটিক হয়ে যাবে, মানে একটা হলো অটোমেটেড আর একটা হলো ম্যানুয়াল। এখান থেকে অটোমেটেড, এই যে দেখেন নিউজ কোথায় গেছে, ঘুরে ফিরে কিন্তু ওই নিউজ পোর্টাল ড্যাশবোর্ডেই গেছে, গেছে না? ওকে, এখন আসেন আমাদেরকে এখন আমাদের ওই যে কাঙ্ক্ষিত যে মেকআপ সুন্দরী যেটা, সেটা আমি কোত্থেকে আর্ন করতে পারবো? সেটা হলো আমাদের এই যে স্টার্টার সাইট থেকে। আমি স্টার্টার সাইটে যাব, স্টার্টার সাইটে গেলেই আমাকে সে এখন কি করবে, এই যে দেখেন মেকআপ ওয়ালা যতগুলো আছে সেগুলোকে অফার করবে, কিন্তু বেশি না, মোটামুটি 2টাই ফ্রি। বাকিগুলোর ক্ষেত্রে তারা বলতেছে ভাই আমরাও তো ভাই পেটের দায়ে এগুলো বানাই নাকি, ফ্রি তো আর সার্ভিস দিতে পারবো না, আমাদেরকে এগুলো ব্যবহার করার জন্য এগুলোর জন্য টাকা দিতে হবে। এই যে, কিন্তু এটা পর্যন্ত আপনাকে তারা ফ্রিতে দিয়ে দিচ্ছে। তো আমার তো এটাই পছন্দ হয়েছে, তাই না? তো আমি এখন কি করবো, ফ্রিটাকে আমি যদি এখন ইম্পোর্ট করতে চাই, আর ইউ শিওর, সে আমার থেকে একটা ইনসিওরিটি চাচ্ছে, আমি সিওরিটির থেকে আমি বললাম যে হ্যাঁ আমি আসলে এটা ইম্পোর্ট করতে চাই, আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন সে বলতেছে ভাই আসলে এই যে এখন আসেন গুণ বিচারে। সে বলতেছে ভাই আসলে এই যে আপনি এই থিমটা দেখেন, এই থিমের মানে এই ইন্টারফেসটার মধ্যে দেখেন কত সুন্দর একটা স্লাইডার আছে, উপরে কত সুন্দর একটা নাড়াচাড়া দিচ্ছে, এই স্ট্রাকচার গুলো দেখেন পুরো একেবারে আপনি টাসকি খেয়া যাবেন। ঠিক আছে, এই যে স্ট্রাকচার গুলো, এখন সে বলতেছে ভাই আসলে এগুলো যে বানাইতে, এগুলো আসলে আমাদের কিছু প্লাগইনের ব্যবহার করা লাগছে, তো আপনি পারমিশন দিলে আমরা সেই প্লাগইন গুলো আমরা ইনস্টল করে ফেলি। এই যে এখান থেকে তারা কয়টা প্লাগইনের পারমিশন চাচ্ছে? 4টা প্লাগইনের পারমিশন তারা চাচ্ছে। তার মানে কি বুঝলাম, এই যে একটা স্লাইডারও কিন্তু একটা গুণ, তাই না? এই গুণটার জন্য একটা প্লাগইন দরকার। তো আমি যদি এখন ইনস্টল অ্যাক্টিভ করি, সেখানে রাস্তা একটা একটা করে এগুলো ইনস্টলেশনে তারা কি করবে, স্টার্ট করবে।
তো এই যে পুরো প্রসেসটা এটা কিন্তু একটু সময় সাপেক্ষ। এটা 4 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত লাগতে পারে। তো এটার জন্য একটু পেশেন্স রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই ইনস্টলেশন চলাকালীন কম্পিউটার বা ল্যাপটপের উপর প্রেসার পড়ে, ইন্টারনেটের উপর প্রেসার পড়ে এমন কোনো কাজ দেওয়া যাবে না। মানে আপনি এখানে ইনস্টলেশনও দিছেন, সাথে আপনি ধুমায়া সিনেমা ডাউনলোড করতেছেন, তখন দেখবেন যে আপনার ইন্টারনেটে পুরো স্পিডটা সিনেমার দিকে চলে যাবে, আপনার এখানে পরে এটা ইনস্টল হবে না। ঠিক আছে? আর এটা যদি একবার মিস হয়ে যায় বা এটা যদি একবার ফেল করে, আপনি আবার ইনস্টল করতে যাবেন, তখন হবে কি জানেন? আমার প্রতিটা ফাইল দুইবার দুইবার করে ইয়ে হয়ে যাবে, ইম্পোর্ট হয়ে যাবে। তো এই কিছু প্রবলেম আছে, যার কারণে আমি সাজেস্ট করবো যে আপনি যখন এটাকে ইনস্টল করতেছেন ইনশিওর করবেন যে আপনার ইন্টারনেটটা ভালো আছে কিনা, স্পিডটা ভালো আছে কিনা, আর ইন্টারনেটটা অন্য কোনো পারপাসে খরচ হচ্ছে কিনা। ঠিক আছে? তো এই যে ক্লাসের মধ্যে আমি এটা ইনস্টল করতেছি, তাও প্রশ্নবিদ্ধ থেকে যায় যে হবে কি হবে না। তারপরে আমি আশাবাদী যে হয়ে যাবে, কিন্তু সময় লাগবে। ওকে? আচ্ছা, এটা হতে থাকুক, মাঝখানে আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিই, আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আমার স্টোরি না এতটা মিলে না, আমার স্টোরি খুবই কম। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। এই যে দুটো প্লাগইন অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। Can we customize manually without using any kind of theme? If yes, then how? Can we will learn? থিম তো লাগবে অবশ্যই, থিম একটা লাগবেই। বিষয়টা হলো যদি আপনার মোবাইলে যদি অপারেটিং সিস্টেমই না দেওয়া থাকে, তাহলে কি আপনি সফটওয়্যার চালাতে পারবেন? যেমন চালাতে পারবেন না, থিম লাগবে। ঠিক আছে? এখন কথা হলো যে থিমটাকে ব্যবহার করবেন ওই থিমটা সাথে কম্প্যাটেবল কোনো প্লাগইন দিয়ে পরবর্তীতে আমরা আমাদের মতো ম্যানুয়ালি কোনো ধরনের আচ্ছা একটু, হ্যাঁ সবাই একটু মিউট হন, মিউট হন। আনমিউট হচ্ছেন কেন? নয়েজ হচ্ছে, সেই জন্যই বলতেছি। ওকে, দেন প্লাগইনের সাথে কম্প্যাটেবল করে কোনো একটা পেজ বিল্ডার পিক করব আমরা, যেমন আমরা আমাদের কোর্সে এলিমেন্টর রাখছি। তো পেজ বিল্ডার আমরা ইয়া করে দেন আমরা ওটাকে ইয়া করব, কাজ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, তার আগে আমি একটু আমাদের আপডেট দেখি। আচ্ছা, এই যে একটা কাজ হয়ে গেছে। ঠিক আছে? এটা কিন্তু পার্ট 1। এখন আসবে পার্ট 2। যখন আমি করব, এই যে এখন পার্ট 2 চলতেছে। হ্যাঁ, কোয়েশ্চেন করেন সামাদ স্যার। স্যার ওই যে অ্যাটেন্ডেন্স সিটে কান্ট্রি কোড না দিলে কি অ্যাটেন্ডেন্স সিটে অ্যাটেন্ড হবে স্যার? কান্ট্রি কোড দিবেন না, ওইটাই তো বলা আছে যে কান্ট্রি কোড দেওয়া লাগবে না। কান্ট্রি কোড দিলে আর হয় কি আমাদের প্রসেস করতে সমস্যা হয়। এই যেখানে বলেই দিছে কান্ট্রি কোড তথা নাম্বারের মাঝখানে স্পেস হাইপেন এগুলো কিছুই দেওয়ার দরকার নেই, শুধু নাম্বারটা যেভাবে এই যে এরকম করে নাম্বারটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। কান্ট্রি কোড দিয়ে ফেলাইছি স্যার একবার। ও সমস্যা নাই, আচ্ছা একবার দিয়েছেন দ্বিতীয়বার আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, আমরা কি পেজ বিল্ডার এলিমেন্টার একটাই শিখবো নাকি ডিবি বিল্ডার যেগুলো আছে ওগুলো শিখবো? একটাকেই ফোকাস করব, একটাকে প্রপারলি শিখলে আপনি বাকিগুলোর ক্ষেত্রে অনেক রিলেট করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আর স্যার এখান থেকে আপনি যেটা করছেন, এখান থেকে আমার ইচ্ছা মতো ইমেজ সেট করতে পারবো? এগুলো মডিফাই করা যাবে, আমি আসি একটা একটা করে আসি। এটাকে ইম্পোর্ট হোক। স্যার এইখানে যদি কোনো ইমেজ আনা হয়, আলাদা কি কোনো রিকোয়ারমেন্ট আছে যে এই ধরনের ইমেজ আনা যাইবো, এই ধরনের ইমেজ আনা যাইবে না, এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে? হ্যাঁ, রিকোয়ারমেন্ট আছে।
আচ্ছা, এই যে কনফার্মেশন দিয়ে দিয়েছে। যেমন আপনার ইমেজের ক্ষেত্রে কিছু ফরম্যাট আছে। জেপিজি, পিএনজি ইউজ করা যাবে, এসভিজি ইউজ করা যাবে না। পরে আরো কিছু ফরম্যাট আছে, এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে চলে আসছে, কংগ্রাচুলেশন দিচ্ছে। আমি যদি এখন আমার সাইটে যে এরকমই ছিল, আমি এখন এটাকে একটু রিফ্রেশ করি, দেখবেন যে এখন কি হয়ে গেছে। তারা যেটা ওয়াদাবদ্ধ ছিল সেই ওয়াদাবদ্ধ ডিজাইনটাই তারা আমাদেরকে প্রোভাইড করতেছে। স্যার প্রথমে যেটা হচ্ছে আমরা দেখলাম যে ওরা হচ্ছে মানে আমরা আপনি কথার কথা বললেন যে স্প্যাম করছে, এটা যেটা চেয়েছিলাম সেটা হয়নি। তো এই পরেরটাতে হইলো, মানে এই মানে ডিফারেন্টটা কি? ডিফারেন্ট হলো অনেকটা ওই যে থিম, আগে থিম ইনস্টল করেছে, পরে থিমের ভিতরে আমরা তার ওয়ালপেপার চেঞ্জ করছি, বিষয়টা অনেকটা এরকম আর কি। ঠিক আর আছে, এইটা কিরকম হলো, এইটা লাস্টে? এই যে এখন এটা রেজাল্টটা আসুক, রিফ্রেশ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। স্টার্টার টেমপ্লেটের বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন স্যার। স্টার্টার টেমপ্লেটটা হলো প্রতিটা থিম থেকে প্রোভাইডেড কিছু ডেমো টেমপ্লেট। ঠিক আছে, এখন ডেমো টেমপ্লেটটা কি? ডেমো টেমপ্লেটটা হলো, ধরেন আপনার এমন আহামরি কিচ্ছু করা লাগে না, তাদের ডিজাইন করা কিছু ফিচার আছে, ফরম্যাট আছে। যেমন এই যে এখানেই তো ছিল, এই যে আপনি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলোকে ব্যবহার করতে গিয়ে আপনাকে কোনো ধরনের সাফার করতে হচ্ছে কিচ্ছু না, জাস্ট খালি তাদের ফর্মের অনুযায়ী, ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি আর তাদের জাস্ট খালি কাজগুলোকে ইনস্টল করে নিয়েছেন। এটাকে বলা হচ্ছে ডেমো টেমপ্লেট। বুঝতে পারছি? তো এই ডেমো টেমপ্লেট গুলো প্রতিটা থিমে কিছু না কিছু প্রোভাইড করে। এই যে দেখেন আমাদের এই ওয়েবসাইটটা একেবারে ইয়া হয়ে গেছে, রেডি। এই যে এটা হলো কি, এটা ডেমো থিম, ডেমো টেমপ্লেট। এখন আপনি যদি বলেন যে ভাই আমার তো ডেমো টেমপ্লেট লাগবে না, এই যে লাগবে না, তাহলে আমি ডেমো টেমপ্লেটের বদলে আমি আমার মন মাতানো ডিজাইন কিভাবে করতে পারি ওগুলো সামনের পার্টে আসবে। বাট আজকে ক্লাস ডেমো টেমপ্লেটের উপরে খুব সুন্দর আকারে এই যে নিউজ পোর্টাল ফরম্যাট হয়ে গেছে, কাজ হয়ে গেছে, ডান, পারফেক্ট। এখন ডান হয়ে গেছে, এটা একটা খুশির সংবাদ, অবশ্যই খুশির সংবাদ। কিন্তু প্রবলেমটা হলো এখানে যতগুলো ফিচার আছে ওগুলো একটাও আমার না, এগুলো কার? ডেমো টেমপ্লেটের। এখন আমাকে ডেমো টেমপ্লেটের বাহিরের কন্টেন্ট গুলা বা ডেমো টেমপ্লেটে থাকা অভ্যন্তরীণ কন্টেন্ট গুলাকে আমাকে এখন আমার কন্টেন্টে কনভার্ট করতে হবে। এখন এটা কিভাবে করব? এই যে এখন আসবে কি আমাদের নিজস্ব কন্টেন্টের বিষয়। এখন এটাকে মডিফাই করতে হলে আমি কোথায় যাব? ঠিক আছে, আপনি যদি এখন থিমের কাস্টমাইজ করেন, দেখেন একবারে থিমের কাস্টমাইজ, এটা কোনো পেজ কাস্টমাইজ না, পোস্ট কাস্টমাইজ না, এটা কিন্তু থিম কাস্টমাইজ। থিমের কাস্টমাইজ করতে গেলে আমাকে হেল্প করবে এই যে থিমের ভিতরে থাকা একজন ব্যক্তি, সে কে? এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে থাকা এই কাস্টমাইজ অপশনটা। রেকর্ডে সাউন্ড হচ্ছে, হ্যাঁ সাউন্ড ঢুকতেছে। ওকে, তো আমি এখানে কাস্টমাইজে গেলাম। এখন যখন কাস্টমাইজে গেলাম তখন দেখবেন যে নতুন আরেক ইন্টারফেসের সাথে আপনারা পরিচিত হবেন। এই যে, তো এই যে দেখেন ইন্টারফেস, এই যে আরেকটা কাস্টমাইজারের সাথে আপনাকে পরিচিত করতে হচ্ছে। এটা কিন্তু একটা কাস্টমাইজার, এটা কিন্তু একটা এডিটর, গুটেনবার্গ। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ এডিটর বলা হয় এটাকে। মানে হলো ওয়ার্ডপ্রেসের মধ্যে থাকা ডিফল্ট যে ব্লগ এডিটর সেটাকেই আমরা কি বলি? গুটেনবার্গ এডিটর। তো আগেকার সময়টা, ধরেন আমি যদি একটা টাইম ফ্রেম বলি, ওয়ার্ডপ্রেসের রেভলিউশন যদি একটা ফরম্যাট বলি, 2003 সালে ওয়ার্ডপ্রেসের ইন্ট্রোডিউস শুরু হয়। ঠিক আছে, খুব ভালো। 2003 সালে যখন ওয়ার্ডপ্রেস ইন্ট্রোডিউস শুরু হয় তখন শুধু ব্লক সেট আকারে ছিল। ধরেন এটা হলো আমাদের টার্ম নাম্বার 1। 2003 সালে কি ছিল? শুধুমাত্র আপনাকে সে ব্লগিং পারমিশন দিত। কি করতো? শুধু ব্লগিং করতে দিত, দ্যাটস ইট, আর কিছু না। 2000 স্পেসিফিক তো আমার টার্ম মনে নেই যে কবে থেকে তারা থিম অ্যালাউ করা শুরু করেছে বা থার্ড পার্টি থিম ইউজ করা শুরু করেছে। ধরেন আমি একটা সার্টেন বললাম যে 2015, 10, 2010 বা 2008 বা 10-এর পর থেকে কি করলো? এই যে তারা থিম কালেকশন বা থিম নেওয়া শুরু করলো। আমি এটা, এটা একটা ইয়ার টাইম, হ্যাঁ প্রেডিকশন টাইম, এটা এরকম না যেটা একুরেট। 3 তো একবারে পুরো একুরেট, বাট 2010টা আমি জাস্ট খেলে এটা আমার একটা প্রেডিকশন টাইম বললাম আর কি। যখন থিম ইনস্টলেশন শুরু হলো মানুষ দেখলো যে হ্যাঁ থিমকে ব্যবহার করে অনেক কিছু করা যায়।
তখন থিম কোম্পানি তাদের থিমের মধ্যে আরো কিছু মডারেট ভার্সন নিয়ে আসলো, মানে আরো কিছু মডিফাইড ভার্সন, যেগুলোই কি এই যে আমরা স্টার্টার টেমপ্লেট হিসাবে কথা বলতেছি। স্টার্টার টেমপ্লেট, ঠিক আছে। এখন আসেন, যখন স্টার্টার টেমপ্লেট নিয়ে আসলো, এখন স্টার্টার টেমপ্লেটটা মডিফাই করা লাগে, তাই না? এটাকে তো মডিফাই করতে হবে। এই মডিফাই করার জন্য তখন এই ওয়ার্ডপ্রেস কোম্পানি তারা কি করলো, আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করলো, সেটা হলো এডিটর। এই যে এই এডিটরটার নাম হলো কি, আমরা যেটা এখন ব্যবহার করতেছি, নাম জানি না বাট ইউজ করতেছি, সেটা নাম কি, গুটেনবার্গ এডিটর। এখন গুটেনবার্গ এডিটরটা কি করতেছে, শুধুমাত্র যে আমার ওই কাস্টমাইজ অপশনে কাজ করতেছে তা না, এডিটরের অনেক বড় একটা ইয়ে আছে। আমি যদি নিয়ে যাই, এই যে আপনারা যে পোস্ট তৈরি করছেন, বা আপনারা যে একটা পোস্ট লেখার জন্য যে পোস্টের মধ্যে তো একটা ফরম্যাট পাইছেন না, যে এই যে এখানে একটা হেডলাইন বসান, এখানে একটা এটা বসান, এটাও গুটেনবার্গের প্রদত্ত। আপনি যে, আমরা তো পেজ ডিজাইন শিখি নাই, আপনি যদি কোনো পেজ ডিজাইন করতেন, পেজও কিন্তু ডিজাইন করা যায়, আপনারা জানেন কিনা জানি না, আমরা তো দেখি নাই যদিও। একটা ছোট করে একটা পেজ ডিজাইন করে ফেলি, হ্যাঁ ছোট করে। ধরুন আমি একটা টেস্ট পেজ নিয়ে নিলাম, অ্যাড পেজে গেলাম, হুম, এখানে গিয়ে আমি টেস্ট নামে একটা পেজ বানালাম, টেস্ট, দ্যাটস ইট, পাবলিশ করলাম। এখন দেখবেন যে সাধারণত এই পেজে তেমন কিছু নাই। আচ্ছা, তো এই গুটেনবার্গটা গেল। আর 2017 বা 16 পর থেকে, 15-16 পর থেকেই এই যে আস্তে আস্তে ইয়ার জনপ্রিয়তা হওয়া শুরু করলো। কিটা, সেটা হলো এই যে পেজ বিল্ডার। মানে হলো এখন আপনার আর কোনো থিমের উপর শরণাপন্ন থাকা লাগতেছে না, আপনি থিমের বাহিরেও আপনি নিজের মতো করে অপটিমাইজ করে নিজের মতো করে কাজ করতে পারবেন, ঠিক আছে। আর এই যে এখন থিম এডিটরটাকে, পেজ বিল্ডারটাকে আরো আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। ওকে, এখন দেখেন এই পেজের মধ্যে তো তেমন কিছুই না, টেস্ট পেজ, এটা জাস্ট একটা টেস্ট পেজ। সে নিজে বলতেছে ভাই আমি এটা টেস্ট পেজ। এই পেজের মধ্যে কিন্তু আপনি আহামরি তেমন কিছু দেখতে পাবেন না, নাই কিছুই নাই, তাই না? এই পেজটা খালি। তো এখন আমি যদি কিছু অ্যাড করতে চাই, তখন আমি এখানে গেলাম, এখানে কি আমি প্লাস অ্যাড করলাম, এই যে দেখেন এখানে যে কিছু তারা দিয়েছে, এটাও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। যেমন এই যেখানে একটা পোস্ট স্লাইডার তারা দিয়েছে, আমি এখানে ইয়া করলাম, এই যে পোস্ট করে আমি এটাকে সেভ করে দিলাম। যদি সেভ হয়ে যায়, পরবর্তীতে আপনি দেখবেন যে এই যে আপনি এইটুকু এডিট করলেন, এইটুকু এডিটের কারণেই আপনার এখানে কিন্তু তারা সুন্দর একটা স্লাইডার দিয়ে দিবে। ওকে, চেক করে আসি, রিফ্রেশ করে। এই যে দেখেন একটা পোস্ট স্লাইডার দিয়ে দিছে না, সেখান থেকে আপনি আপনার কন্টেন্ট গুলোকে পড়তে পারতেছেন। এই যে একটা ডিজাইন হয়ে গেল। আরো কি কি করা যায়, এই যে আরো অনেক ধরনের ফরম্যাট করা যায়, আপনি কি কি করতে চান। এই যে, তো এগুলো তো তারা নিজেরা কিছু, ওই যে আমি যে প্লাগইন গুলো ইউজ করছি, ওই প্লাগইন ফিচার এগুলো কিন্তু। এই যে লাল কালারের, কালো কালারের গুলো হলো আমাদের অথেন্টিক যে কন্টেন্ট গুলো আছে সেগুলো। তো এখন এখান থেকে যদি আমি কিছু মডিফাই করতে চাই, সেটাও কিন্তু এখানে করা যায়। যেমন আমি এখানে কলাম সিস্টেম বানাইলাম, এই যে কলাম, কলাম আমি এখানে দুইটা নিলাম। প্রথম কলামে আমি একটা হেডলাইন দিলাম, এই যে আমি হেডলাইনকে ডাকলাম, হেডলাইনটা নিচে চলে আসছে, আমার নিচে না, আমার উপরে দরকার। এই যে একটা হেডলাইন দরকার, হেডলাইনটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এই যে এটার মাঝখানে রাখলাম, ঠিক আছে। এটা হলো কলাম নাম্বার 1। পরে 2 নম্বর কলাম যেটা এই যে এই পাশে, সেটাকে আমি কি করলাম, সেটাকে আমি একটা ইমেজ রাখলাম, এই যে ড্রাগ এন্ড ড্রপ করে ইমেজ বসাই দিলাম। এখন মিডিয়া লাইব্রেরি থেকে যে কোনো একটা ইমেজ সেট করে দিলাম, এই যে যে কোনো কন্টেন্ট এখান থেকে আমি ধরেন একটা ইমেজ আমি এই যে ধরেন এই ভদ্র মহিলাকে সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে লেখার থেকে আমি কিছু লেখা অ্যাড করে দিলাম। ধরেন আমি এখান থেকে ধরেন একটা কন্টেন্টে ঢুকলাম, ওকে,
লেখাটা কপি করে আমি এখন এই যে এই লেখাটা কপিটা দিয়ে দিলাম। অনেক বড় লেখা হয়ে যাবে, আমার এত বড় দরকার নেই, আমি এক প্যারা হইলেই চলবে। এখন যদি আমি এটাকে সেভ করি, এরপরে যদি আমি এখানে টেস্ট করি, আমার এই কন্টেন্টটাও ডিজাইন হয়ে আসছে। এই যে আমি যে একটা পেজের একটা পার্ট ডিজাইন করলাম, এটাও আমাকে কে দিয়েছে এই অ্যাবিলিটিটা? গুটেনবার্গ। এটা সেভ হবে, সেভ হওয়ার পরে আমি এখান থেকে দেখতে পাবো। তো এখন আসেন এই যে মডিফাইড ভার্সন গুলো, এই যে গুটেনবার্গ আমাকে এতটুকু করার যে রাইটস যে আমাকে সে দিচ্ছে, এটা আমি কিভাবে পেয়েছি? এই যে এই গুটেনবার্গ এডিটরের কারণে পেয়েছি। এই যে দেখেন কন্টেন্ট চলে আসছে। তো এই গুটেনবার্গের আরেকটা পার্টি হলো এই কাস্টমাইজ অপশনটা। ওকে, আমরা আবার হোম পেজে চলে আসি। এটা হলো কি? এটা হলো আমাদের একটা ইন্টারনাল পেজ, আর এর বাহিরে আমাদের যেটা আছে সেটা হলো হোম পেজ। এই যে হোম পেজ। এখন হোম পেজে থাকা কন্টেন্ট কোনটা আমার লাগবে, কোনটা আমার লাগবে না, এটাও কিন্তু আমরা এখান থেকে চেক করে দেখে আউটপুট বের করে নিতে পারবো। তো ওয়েল, আজকের ক্লাস এতটুকুই। এই পুরো পার্টটা, এই যে মানে আমাদের যে ইন্টারফেস পার্টটা, এই পার্টটাকে আমরা মডিফাইড করলে আমরা ইনশাল্লাহ রেকর্ড ভিডিওতে রাখবো। রেকর্ড ভিডিও দেখে, আর রেকর্ড ভিডিও এখন পাবেন না, রেকর্ড ভিডিও কালকে পাবেন। রেকর্ড ভিডিওগুলো আমার এখন আবার একটু ইয়া করতে হবে, রিভিউ করতে হবে। এতদিন কিন্তু রেকর্ড ভিডিও কেউ কমপ্লেন করে না, আপনারাই স্টার্ট শুরু করলেন। তো সেক্ষেত্রে এখন একটু রেকর্ড ভিডিও রিভিউ করে দেন, আমার যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি রেকর্ড ভিডিওগুলো পাবলিক করব। ঠিক আছে? তো আজকের ক্লাসের ওভারভিউটা কি হলো? আজকের ক্লাস যেটা হলো সেটা হলো যে আমাদের ব্লগগুলোকে আমরা আরো কি কি মডিফাইড করতে পারি, এছাড়া আমাদের ওয়েবসাইটে একটা ব্লগ সাইট কিভাবে রান করতে পারি। ঠিক আছে? আরেকটা লাস্ট যেটা, সেটা হলো নিউজ পোর্টাল থিম ব্যবহার করে আমরা একটা রেডিমেড নিউজ পোর্টাল সাইট কিভাবে পেয়ে যেতে পারি। ওকে, এটুকু পার্ট ক্লিয়ার। আমাদের এখন এইটুকুন কনফিউশন রয়েছে, আমি এই জিনিসগুলো একবার দেখায় দিব। ওকে, আচ্ছা। তো টপিক শেষ। এবার যাদের যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন, আমি একটা একটা করে কোশ্চেন নিচ্ছি। স্যার আমার একটা ব্যাপার জানার ছিল, সেটা হচ্ছে স্যার ওই আমি হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন। ডিরেক্টলি কোশ্চেন একসাথে কোশ্চেন করলে সবার জন্য প্রবলেম হবে। হ্যাঁ, মাহমুদুল কবির এবার বলে। জি স্যার, আমি ওই ইয়েটা আপনার যেটা বলছেন ওয়ার্ডপ্রেস, ওটা আমি সেট আপ দিছি লোকাল হোস্টে, কিন্তু আমার ওই যে ইয়াতে অ্যাপিয়ারেন্সে ওখানে ওই যে আমার মেনু অপশন গুলা ওগুলা আসে না, রাইট? কাস্টমাইজ করার অপশন। জি জি জি। ওটা আসে না, কারণটা হলো আপনি যে থিমটা অ্যাক্টিভ করে রেখেছেন ওই থিমটা আসলে এগুলোর পারমিট দেয় না। বললাম না, দেখনদারির জন্য এখন আপনাকে ডিফারেন্ট থিম ট্রাই করতে হবে। তাহলে আপনি ওই অ্যাড নিউ থিমে গিয়ে আপনি অন্য থিম কাজ করেন, দেখবেন যে আবার ওগুলা সাপোর্ট করবে। আচ্ছা স্যার, আমারটা একটু পুরাতন ভার্সন, মানে পুরাতন ভার্সন মেটার করে না, আপনি থিম কোনটা ইউজ করতেছেন ওটা মেটার করে। ওকে, HTML থেকে কি ওয়ার্ডপ্রেসে কনভার্সন দেখাবেন কিনা? না, HTML থেকে ওয়ার্ডপ্রেস কনভার্সন কোর্স এটা না, এটা হলো শুধু ওয়ার্ডপ্রেস। ওকে, হ্যাঁ, আর কে গ্লোবাল কোয়েশ্চেন তো করেই ফেলছেন। ওকে, জসিমউদ্দিন। এই থিম গুলো কি মানে পেইড, মানে ফ্রি থিম? ফ্রি থিম। এবং আমরা এখানে যে এই থিম এখানে গুলো ৭,৫০০ থিম যতগুলোই অফার করেছে সবগুলোই ইনস্টলেশন এবং একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত ব্যবহার ফ্রি। এরপরে যদি আপনার তাদের প্রিমিয়াম তাদের সার্ভিস লাগে, একটু আগে তো দেখাইলাম যে সব থিম ইনস্টলেশন পর্যন্ত ফ্রি, বাট দেখা যাচ্ছে তাদের 20% তারা ফ্রিতে দেয়, বাকি 80% ব্যবহারের জন্য তারা পেইড ডিমান্ড করে। তো এটাই বললাম আর কি, যদি আপনার ওটা লাগে তাহলে আপনি ওটা ব্যবহার করবেন। আর বললামই আর তো, আর এগুলো তো আমাদের থার্ড পার্টি ডেভেলপারদের দেওয়া, সেজন্যই আমরা লাগে না আর কি। আমাদের সরি, টাকা দেওয়ার একটা বিষয় চলে আসে, প্রাইসিং এর বিষয়। আমরা কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস সম্পূর্ণরূপে ফ্রি। কেউ কোশ্চেনটা করতে চায়, হয়তো বা মনে আসছিল যে ভাই প্রথম ক্লাসে বললেন ওয়ার্ডপ্রেস ফ্রি, এখন আবার এগুলো পেইড কেন, বাই নাও টাই নাও দেখাচ্ছে কেন? তো এটা হলো কি, এটা হলো অ্যাফিলিয়েট জোন, এটাতে আমরা এখন ওয়ার্ডপ্রেসের কোর ফাংশনের মধ্যে নাই। হ্যাঁ, জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম ভাইয়া। 1 মিনিট, জসিম স্যার আর কোশ্চেন আছে? স্যার ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, হ্যাঁ, ইয়া ভাই আসি, ভাইয়া হ্যাঁ, আরিফ সাহেব, আমি ইয়া করে আসি, সিকোয়েন্স ভাই আসি। এবি সামাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।
স্যার আমার ওই ওয়ার্ডপ্রেস যেটা আমার আগেই ডাউনলোড দেওয়া ছিল, ওখানে অনেকগুলা প্লাগইনস থিমস এগুলা আপডেট চাইছে, এগুলা দিলে সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই। আপডেট করতে পারেন। তবে একটা নির্দিষ্ট সময় পরে আপডেট করতে গেলে ব্যাকআপ রাখা উচিত। তো এটা তখন পরে আলোচনা করব। জাস্ট এটা খালি মাথায় মাথায় রাখ যে আমি ব্যাকআপ রাখার বিষয়ে কিছু একটা বলেছিলাম। ও, ওকে। আচ্ছা ঠিক আছে। শুভ দাস। হ্যালো স্যার, কথা শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। বলেন। স্যার, প্রি রেকর্ডেড ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে কাস্টমাইজিং এ নিউজ পোর্টাল থিম ইউজিং গুটেনবার্গ। তো আমাদেরই কি এটার ভিডিও দিবেন নাকি গুটেনবার্গের? হ্যাঁ, হ্যাঁ, এগুলা ভিডিও দিব ইনশাআল্লাহ। আচ্ছা তবে এটা আজকের ভিডিওর সাথে পাবেন না। আরেকবার বলে দিই। কারণটা হলো আজকের ভিডিওটা তো দেখলেনই। কেউ কয়েকজন কমপ্লেইন করলো হ্যাঁ রেকর্ড ভিডিওতে কিছু প্রবলেম হচ্ছে। তো আগে হ্যাঁ। এগুলো আমি চেক করব, ক্লিয়ার করব, ভেরিফাই করে দেন আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। কালকে স্যার, পাবেন। কাস্টমাইজিং দি সাইড বার এটা কি আপনি আগের রেকর্ডেড ভিডিও দিবেন? কোনটা? এই যে ওই যে অপটিমাইজ হইছে, হ্যাঁ, এটাও রেকর্ডেড ভিডিও দিব। প্রি আচ্ছা রেকর্ডেড স্যার, যেগুলো সেগুলো রেকর্ডেড যাবে। স্যার আর আপনি কোনো একটা নির্দিষ্ট থিম দিয়ে দিবেন আমাদের, যাতে আমরা যেটা দেখেছি আপাতত সেটা দিয়ে কাজ করেন আর এর পাশাপাশি থিম অ্যানালাইসিস করেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপনাদের তো এখন প্র্যাকটিসের সময়। আপনারা এখন যেটা করবেন সেটা হলো যে আপনারা একটা থিম না, আপনারা ১০-১৫টা থিম এক্সপেরিয়েন্স করবেন। কারণ একটু আগে বললাম, প্রতিটা থিম থার্ড পার্টি ডেভেলপাররা বানায়। আর প্রতিটা ডেভেলপার কিন্তু তার থিংকিং প্রসেস কিন্তু একরকম হয় না। ডিফারেন্ট, ডিফারেন্ট থিংকিং নিয়ে তারা কাজ করে। তো সেজন্য আপনাদেরকে এখন এটা বলতে দিচ্ছি, সেটা হলো যে যতগুলো থিম আপনারা এক্সপেরিয়েন্স করবেন, ডিফারেন্ট, ডিফারেন্ট আইডিয়া, তাদের ডিফারেন্ট, ডিফারেন্ট বানানোর প্রক্রিয়াগুলোকে আপনারা ইউটিলাইজ করবেন। তো সেজন্য আজকে আরেকটা হোমওয়ার্ক হলো, এটা তো কাজ করবেনই, পাশাপাশি আরো ৫টা থিম নিয়ে কাজ করবেন। যেহেতু আপনাদের নেক্সট ক্লাস আবার রবিবার। মাঝখানে একটা গ্যাপ আছে। বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন আছে। বুঝতে পারছি। ওকে? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা। আরিফুর রহমান এবার বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি। আমি বলছিলাম আমার মেসেঞ্জারে এখন পর্যন্ত অ্যাড হতে পারিনি আর কি, যদি এটা হুম, হুম। দেখতেন। ঠিক আছে, আমি এড করে দেব। সবাইকে তো এড হয় নাই, তারা দেখা যাচ্ছে ক্লাস বাই আমি ক্লাস এড করে আমি দিই। করছি, ফর্ম আপনাকে ফিল আপ মেসেজ করেছেন না? ঠিক দিয়েছিলাম। আছে। স্যার ওকে, আমিও ফর্ম ফিল আপ করেছি, মেসেঞ্জারে অ্যাড হতে পারি। ওকে, ওকে, কোনো আমিও সমস্যা নাই। অনেকেই আছেন এখনো এড হতে পারেন নাই। তো ডোন্ট ওয়ারি, আমি এটা এড দ্রুত করে দিব। সমাধান কি? আমি এখন পর্যন্ত ক্লাসগুলো ভিডিও গুলো পাচ্ছি না আর কি। আপনারা, আমি বুঝি না। আপনারা ক্লাস আজকে কয়টা ক্লাস হলো? প্রায় আজকে মডিউল ৩, ৫টা ৬টা ক্লাস চলতেছে। আপনারা ক্লাসগুলো কি ফলো করেন না নাকি আমি বুঝলাম না। কত সুন্দর করে ফিচারে এই যে লিখে দেওয়া আছে, ক্লাস ব্যাকআপ, মেসেঞ্জার লিংক সহ সকল লিংক। এটা কি আপনাদের কারোই নজরে পড়লো না? আপনার কয়েকজন আছে, শুধু আপনি একা না আরিফ স্যার, আমি আপনাকে ইন্টিগ্রেট করে বলতেছি না। আর অনেকেই মেসেঞ্জারে আমাকে বলতেছে, স্যার আপনি তো একে তো রেসপন্স খুব লেটে করেন, দ্বিতীয়ত আমি রেকর্ড পাচ্ছি না। একটু গ্রুপটাতে একটু ঘুরে আসা উচিত। আপনাদেরই তো গ্রুপ। এটা তো আমি আরেকজন মানুষের গ্রুপ না, যে আরেকজনের বাসায় উকি মারতে গেছি। এটা তো আপনাদের গ্রুপ। আপনাদের গ্রুপে আপনারা একটু দেখবেন, ঘুরবেন, একটু চা নাস্তা খাবেন, দেখে দেখে একটু কন্ট্রোভার্সি করবেন। আপনাদের গ্রুপ, আপনারা কিছুই করেন না, আসেনও না। তো এভাবে তো হবে না, হ্যাঁ? তো গ্রুপটাকে অবশ্যই চেক করবেন, গ্রুপে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে। তো যখন চেক করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার যেসব প্রবলেম গুলা সেগুলো আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ সব সমাধান, কারণ আপনি একা না। এই যে আপনি যে আজকে প্রবলেমটা বললেন, এর আগেও কিন্তু আরো অনেকে এই প্রবলেম ফেস করছে। তো তাদের সলিউশন আমি এখানে দিয়ে রাখছি। ঠিক আছে? এই ডকুমেন্টটা একটু ওপেন করেন, সব তথ্য দেওয়া আছে। আপনার কি কি তথ্য মিসিং আছে, সব তথ্য। ঠিক আছে আরিফ স্যার? ওকে। ওকে, ঠিক আছে। মনে কষ্ট নিছেন নাকি আরিফ স্যার? না না না, আইনা কি বলেন? আচ্ছা, ঠিক আছে। না, মনে সমস্যা কষ্ট নাই। নিলেও আমার কিছু যায় আসে না। কষ্ট নিব কেন? আপনি তো আমাদের ভালোর জন্য বলছেন। আচ্ছা, আচ্ছা, না ঠিক আছে। ওকে, ওকে, আবরার শাহরিয়ার। হ্যাঁ, গুটেনবার্গের বিষয়টা আসলে একটু ক্লিয়ার হলাম না। মানে এটা কি আমরা যে থিম গুলি এখন ইউজ করি ওগুলি কি গুটেনবার্গ বলে? থিম ইউজেবিলিটি থেকে গুটেনবার্গ বলে না। আমরা যে থিম গুলোকে এডিট করার জন্য যে কাস্টমাইজার পেয়েছি ওটাই গুটেনবার্গ কাস্টমাইজার। বিষয়টা বুঝতে পারছি? এই যে দেখেন এই জায়গাটা, এই থিমটা এখন আমি চাইলে এডিট করতে পারবো। এই যে দেখেন, তারা আমাকে পেন টুল দিয়েছে, তারা আমাকে অনেকগুলো টুলস দিয়েছে না? এই যে এই টুলস গুলোই হলো কি গুটেনবার্গের আন্ডারে থাকা টুলস।
ঠিক আছে? এগুলো ইনশাআল্লাহ আমি রেকর্ড ভিডিওতে দিয়ে দিব। এগুলো দেখবেন। রেকর্ড ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কেউ মিস করবে না যে রেকর্ড ভিডিও হয়তোবা আ কোনো সাব মানে কিছু অপ্রয়োজনীয় কথাবার্তা বলতেছি। ওগুলো ক্লাসেরই অংশ। যেহেতু ১.৫ ঘন্টা, ১.৫ ঘন্টার মধ্যে অ্যাটেন্ডেন্স থাকে, কোয়েশ্চেন আনসার থাকে। তারপরেও তো আজকে আমরা অ্যাসাইনমেন্ট রিভিউ করি নাই। আমরা তো ১ম এ বলছিলাম অ্যাসাইনমেন্ট রিভিউ করব। পরে তো আমি আর এটা না করে আমি ডিরেক্টলি টপিকে চলে গেছি। তো ওইটা না করে আজকে আমরা এই যে ডিরেক্টলি তাও তো টপিক ক্লিয়ার করতে পারিনি। তো দেখেন, সেজন্যই রেকর্ডেড ভিডিওস অপশনটা রাখা। যেন এটলিস্ট আপনারা শিখার উদ্দেশ্যে এসেছেন যেটা যেন শিখতে পারে। তো রেকর্ড ভিডিও ফালানোর নয়, ইগনোর করার মতো নয়। অবশ্যই দেখে নিবেন। আমি সেগুলোকে আপনাদের ওই মেইন রেকর্ডের সাথেই এড করে দেব। ঠিক আছে? আশা করি পেয়ে যাবেন। ভাই আজকের অ্যাসাইনমেন্ট কি মানে এই ক্লাসে? আজকের অ্যাসাইনমেন্ট হলো আমি যেরকম একটা নিউজ পোর্টাল সাইট বানিয়েছি, প্রথমত নিউজ পোর্টাল সাইটটা বানানো। এইটা যেটা আমি তৈরি করেছি হুবহু এটাই বানানো, নাম্বার 1। আর নাম্বার 2 যেটা সেটা হলো যে আমাদের এই যে নিউজ পোর্টাল সাইটটা বানিয়েছি ওটাকে তো মডিফাই করব আমরা রেকর্ড ভিডিওর মাধ্যমে। ওই রেকর্ড ভিডিওটা দেখে এটাকে সম্পূর্ণ নিজের অপটিমাইজ করা। ঠিক আছে? মানে এখানে তো ওদের কনটেন্ট গুলো দেওয়া। এখানে ওদের কনটেন্ট না হয়ে আমাদের কনটেন্ট হবে। এটাকে মডিফাই করব ইনশাআল্লাহ আমরা। ওকে।